এর আগের দিন আমরা কি করেছিলাম? ক্লিয়ার আওয়াজ আসছে তো? আওয়াজ ক্লিয়ার আসছে, কারো কেটে যাচ্ছে, এরকম প্রবলেম নেই তো? এর আগের দিন আমরা করেছিলাম কি, সিম্প্যাথোমাইমেটিক এজেন্টে হ্যাঁ আপ রেগুলেশন, ডাউন রেগুলেশন এবং সিম্প্যাথোমাইমেটিক যে রাগের রিসেপ্টর গুলো, মানে তারা যে রিসেপ্টর গুলোর উপর বসে কাজ করে, হ্যাঁ সেই সমস্ত রিসেপ্টর গুলো সম্বন্ধে আলোচনা করেছিলাম। এবার আজকে আমরা সরাসরি ক্লাসিফিকেশন এবং সেই গ্রুপের ড্রাগের সম্বন্ধে এবার আলোচনা শুরু হবে। ঠিক আছে? এবার দেখো, ক্লাসিফিকেশন যদি করা হয়, আচ্ছা আর একটা কথা বলে রাখি প্রথমে, সবাই নোটটাকে রেডি করে রাখ। এএনএস এর যে পিডিএফ, সেই এএনএস এর পিডিএফটা দাঁড়া পেজ নাম্বার বলে দিই, মানে দুটোই রেডি রাখবি আর কি। একটা মিনিমাইজ করে রাখবি, আর যখন যেটা বলবো সেটাকে মিনিমাইজ করে দিবি, তারপর আবার যখন যেটা দেখার দরকার হবে সাইড করে সেটাকে দেখে নিবি। দাঁড়া পেজটা বলে রাখি কত থেকে, তো সুবিধা হবে। 1 মিনিট। এই পেজ নম্বর 13, পেজ নম্বর 13 বোঝা গেল? তো পেজ নম্বর 13-এ প্রথম আজকে যেটা ডিসকাস করার বিষয় সেটা হলো সিম্প্যাথোমাইমেটিক ড্রাগ। প্রথমে আমি বলে নিই হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সিম্প্যাথোমাইমেটিক ড্রাগ। সিম্প্যাথোমাইমেটিক ড্রাগ আমরা কাকে বলবো, তারপর আমরা কি পড়বো না, তারপর পড়বো ক্লাসিফিকেশন, কিভাবে কি করে ক্লাসিফিকেশন করা হয়, এবং তারপরে বিভিন্ন ড্রাগ, তাদের ফার্মাকোলজিক্যাল অ্যাকশন বা সেই ড্রাগের সম্পর্কে আমরা জানবো। তাহলে প্রথমে একটা জিনিস বলা আছে, আগে ভালো করে শোন তারপর পিডিএফ দেখবি। প্রথমে একটা জিনিস বলা আছে ভালো করে, যে সিম্প্যাথোমাইমেটিক ড্রাগের ডেফিনেশন কি না। যদি আমরা প্যারাসিম্প্যাথোমাইমেটিক ড্রাগের ডেফিনেশনটার সাথে কম্পেয়ার করে বলি, তাহলে দুটো কম্পেয়ার করে বললে সুবিধা হবে। তাহলে আমরা কি বলেছিলাম, আমরা প্যারাসিম্প্যাথোমাইমেটিক ড্রাগের ডেফিনেশনে কি বলেছিলাম না, প্যারাসিম্প্যাথোমাইমেটিক ড্রাগ, প্যারাসিম্প্যাথোমাইমেটিক ড্রাগ, এই ড্রাগটাকে যদি আমরা মিনিং তৈরি করি, তাহলে আমরা একটা জিনিস কি দেখতে পাই, যে প্যারাসিম্প্যাথোমাইমেটিক, তার মানে প্যারাসিম্প্যাথিক ড্রাগগুলো যে সমস্ত, ভালো করে শোনো, প্যারাসিম্প্যাথোমাইমেটিক কথার অর্থ আমি বলেছিলাম কি, শো দ্য সিমিলার অ্যাকশন। মাইমেটিক কথার অর্থ হলো শো দ্য সিমিলার অ্যাকশন। কার সাথে সিমিলার অ্যাকশন দেখাবে না, আমাদের এই প্যারাসিম্প্যাথিক নার্ভাস সিস্টেমটা যদি বডিতে কোনোভাবে স্টিমুলেট হয়, উত্তেজিত হয়ে যায় বা উদ্দীপিত হয়, তখন বডিতে যে সিমটম গুলো দেখা যাবে, আমার বাইরে থেকে আমরা যদি এই প্যারাসিম্প্যাথোমাইমেটিক গ্রুপে কোনো ড্রাগকে ইনজেক্ট করি, তাহলে বডিতে যে সিমটমটা দেখা যাবে তার সাথে ইকুয়াল হবে। এই জন্যই কিন্তু এই নামটা রাখা হয়েছিল যে প্যারাসিম্প্যাথোমাইমেটিক ড্রাগ। নার্ভাস সিস্টেম জেনারেলি আমরা মেন মানে দুটোকে আমরা নিই, একটা হচ্ছে সিম্প্যাথিক নার্ভাস সিস্টেম আর একটা হচ্ছে প্যারাসিম্প্যাথিক নার্ভাস সিস্টেম। তো প্যারাসিম্প্যাথোমাইমেটিক ড্রাগের অর্থ ছিল যে প্যারাসিম্প্যাথোমাইমেটিক ড্রাগ গুলো কি করে, যে এফেক্টটা দেখাবে বডিতে আমাদের, ধরো আমরা বাইরে থেকে কোনো একটা প্যারাসিম্প্যাথোমাইমেটিক গ্রুপের ড্রাগকে বাইরে থেকে ইনজেক্ট করলাম, করার ফলে আমাদের বডিতে যে এফেক্টটা দেখাবে, যদি ন্যাচারালি আমাদের বডিতে অ্যাসিটাইলকোলিন ছিল ওই প্যারাসিম্প্যাথোমাইমেটিক গ্রুপের মেন এজেন্ট, মানে মেন একদম ড্রাগ, তো সেই আমাদের বডিতে যদি অ্যাসিটাইলকোলিনের ওভারলোড হয়ে যায়, মানে এক্সেসিভ অ্যাসিটাইলকোলিন যদি আমাদের বডিতে প্রেজেন্ট থাকে, সেটা কোনো কারণে হতে পারে, তখন আমাদের বডিতে নিশ্চয়ই প্যারাসিম্প্যাথিক নার্ভাস সিস্টেমটা স্টিমুলেট হবে। যে স্টিমুলেশনটা হওয়ার ফলে যে এফেক্ট গুলো দেখা যাবে সেটা, আর আমরা যদি বাইরে থেকে কোনো প্যারাসিম্প্যাথোমাইমেটিক এজেন্টকে ইনজেক্ট করে, বাইরে থেকে যদি আমরা এজেন্টকে, প্যারাসিম্প্যাথোমাইমেটিক এজেন্টটাকে যদি আমরা অ্যাড করি, তাহলে যে এফেক্টটা পাওয়া যাবে দুটো কিন্তু সমান। ওই জন্যই কিন্তু প্যারাসিম্প্যাথোমাইমেটিক কথাটা বলা হয়েছিল। যেটা শোনা যাচ্ছে না সেটা বলবি, রেকর্ডে আছে, কোনো অসুবিধা হবে না। ওই কারণের জন্য আমি স্ক্রিন রেকর্ড গুলো করছি, স্ক্রিপ্ট করবি। এবার ঘটনা হচ্ছে যেটা শোনো, যে প্যারাসিম্প্যাথোমাইমেটিক ড্রাগের সাথে আমরা কম্পেয়ার করে ডেফিনেশনটা তৈরি করব। তাহলে কি বলেছিলাম, সিম্প্যাথোমাইমেটিক ড্রাগ আমরা কাকে বলবো, আজকে যেটা পড়ার বিষয় সেটা হচ্ছে সিম্প্যাথোমাইমেটিক ড্রাগ। সিম্প্যাথোমাইমেটিক ড্রাগ কাকে বলবো, সিম্প্যাথোমাইমেটিক ড্রাগস আর দ্য এজেন্ট, সিম্প্যাথোমাইমেটিক ড্রাগস আর দ্য এজেন্ট। তাহলে সিম্প্যাথোমাইমেটিক ড্রাগ আমরা তাকেই বলবো যারা সেই সমস্ত অর্গানের উপর কাজ করে, যেই সমস্ত অর্গান পোস্ট গ্যাংলিয়নিক সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম দ্বারা পরিচালিত। যে আমাদের বডিতে যে সমস্ত অর্গানগুলো পোস্ট গ্যাংলিয়নিক প্যারাসিম্প্যাথেটিক
পোস্ট গ্যাংলিয়নিক সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম দ্বারা পরিচালিত বা কন্ট্রোল হয়ে আছে সেই সমস্ত অর্গানের উপর কাজ করে যে সমস্ত ড্রাগগুলো তাদেরকে বলা হয় সিম্প্যাথোমাইমেটিক ড্রাগ। আমরা কিন্তু ডেফিনেশন এইভাবে বলতে পারি না যে সিম্প্যাথোমাইমেটিক ড্রাগ মানে সিম্প্যাথিক নার্ভাস সিস্টেমের উপর কাজ করে, এটা কিন্তু বলা ভুল। ওরকম কোনো সিস্টেম ওরকম পার্টিকুলার বলা যাবে না। তাহলে সিম্প্যাথিক নার্ভাস সিস্টেমটা আমাদের বডিতে যে সমস্ত অর্গানকে কন্ট্রোল করে সেই সমস্ত অর্গানের উপর যে ড্রাগগুলো কাজ করে তাদেরকে আমরা বলবো sympathomimetic drug। তাহলে sympathomimetic drugs are the drugs which act on the organ innervated or controlled by sympathetic nervous system বা post ganglionic sympathetic nervous system। কথাটা বোঝা গেল? তাহলে sympathomimetic drugs হচ্ছে সেই সমস্ত ড্রাগ যারা সেই সমস্ত অর্গানের উপর কাজ করে যারা ইনারভেট হয়েছে বা সৃষ্টি হয়েছে বা কন্ট্রোল হয় পোস্ট গ্যাংলিয়নিক সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম দ্বারা, তাদের বলে সিম্প্যাথোমাইমেটিক ড্রাগ। বোঝা গেল? এবারে যে সিম্প্যাথোমাইমেটিক ড্রাগের যে ক্লাসিফিকেশন, সেই ক্লাসিফিকেশনটা আমরা কিভাবে করব না, জেনারেলি আমরা সিম্প্যাথোমাইমেটিক ড্রাগের ক্লাসিফিকেশনটা মেন যেটা করব সেটা হচ্ছে একটা নিউক্লিয়াসের উপর বেস করে করব। সেই নিউক্লিয়াস বেসটা কি? সেই নিউক্লিয়াসের নাম হচ্ছে ক্যাটেকল নিউক্লিয়াস। বোঝা গেল? ক্যাটেকল নিউক্লিয়াস বলে একটা নিউক্লিয়াস আছে, সেই নিউক্লিয়াসের উপর বেস করে আমরা এই সিম্প্যাথোমাইমেটিক ড্রাগের ক্লাসিফিকেশনটাকে করব। বোঝা গেল? তাহলে তার মানে সিম্প্যাথোমাইমেটিক গ্রুপের যে এজেন্টগুলো আছে তাদের মধ্যে যে সমস্ত ড্রাগের ক্যাটেকল নিউক্লিয়াস থাকবে তাদেরকে বলবো ক্যাটেকোলামাইন, আর যাদের থাকবে না তাদেরকে বলবো নন ক্যাটেকোলামাইন। তাহলে এখন বলে দাদা তুমি তো ক্যাটেকল নিউক্লিয়াসের কথা বললে, এখানে অ্যামিনটা আসছে কেন? তাই এর আগের দিন আমরা যখন পড়িয়েছিলাম যে সিনথেসিস অফ সিম্প্যাথোমাইমেটিক এজেন্ট অর্থাৎ অ্যাড্রিনালিন, নন অ্যাড্রিনালিন, ডোপামিন, এই যে এদের যে সিনথেসিসের যে ছকটা আমরা আগের দিন দেখিয়েছিলাম, সেই ছকে একটা জিনিস দেখেছো যে এদের প্রত্যেকের মধ্যে কিন্তু অ্যামাইন গ্রুপ কিন্তু আছে। সিনথেসিসে গিয়ে এদের প্রত্যেকের স্ট্রাকচারে দেখেছে, প্রত্যেকের স্ট্রাকচারে দেখতে পাবে যে অ্যামাইন গ্রুপটা কিন্তু আছে। সেখান থেকে কিন্তু এখানে নামগুলো করা হয়েছে যে ক্যাটেকোলামাইন্স, অর্থাৎ ক্যাটেকল নিউক্লিয়াসটা তো থাকছেই, তার সাথে একটা অ্যামাইন গ্রুপ আছে। এই জন্য পুরো গ্রুপটার নাম হচ্ছে ক্যাটেকোলামাইন্স। আর যাদের ক্যাটেকল নিউক্লিয়াসটা থাকে না তাদেরকে বলে নন ক্যাটেকোলামাইন্স। তাহলে দাদা ক্যাটেকল নিউক্লিয়াসটা কি জিনিসটা কি? আমাদের বেনজিন রিং প্রত্যেকে আমরা চিনি। সেই বেনজিন রিং এর মধ্যে পরপর দুটো অর্থ পজিশনে, দু রকম পজিশন হয় আমরা জানি। একটা বেনজিন রিং এর একটা অর্থ পজিশন হয়, মানে উপরের দিকে আর নিচের দিকে সরবার যে পোর্শন গুলো থাকে সেগুলো বলে প্যারা পজিশন, তাই তো? একটা অর্থ পজিশন হয়, একটা প্যারা পজিশন হয়। তো এমনি বেনজিনের যে অর্থ পজিশন উপরের দিকে, সেই অর্থ পজিশন গুলোই পাশাপাশি দুটো অর্থ পজিশনে কিন্তু ওএইচ গ্রুপ আছে। তার মানে আমরা কি বলতে পারি, যদি বেনজিনের দুটো পরপর অর্থ পজিশনে ওএইচ গ্রুপ থাকে তাহলে আমরা এটাকে কিভাবে বলতে পারি? অর্থ ডাইহাইড্রক্সি বেনজিন। বলতে পারি তো? এই টার্মটাকে আমরা কিভাবে বলতে পারি? অর্থ ডাইহাইড্রক্সি বেনজিন, এটা বলতে পারি। পরপর দুটো অর্থ পজিশনের মধ্যে ওএইচ গ্রুপ আছে দুটো, এই জন্য এটাকে আমরা বলতে পারি অর্থ ডাইহাইড্রক্সি বেনজিন। এই যে অর্থ ডাইহাইড্রক্সি বেনজিন অর্থাৎ বেনজিন রিং এর যে দুটো অর্থ পজিশনে ওএইচ গ্রুপ যদি থাকে তখনই আমরা সেই নিউক্লিয়াসটাকে বলবো ক্যাটেকল নিউক্লিয়াস। যাদের মধ্যে নিউক্লিয়াসটা থাকবে না তাদেরকে বলে নন ক্যাটেকোলামাইন্স। তাহলে এইভাবেই কিন্তু ক্লাসিফিকেশনটা করা হয়েছে যে ক্যাটেকোলামাইন্স আর একটা হচ্ছে নন ক্যাটেকোলামাইন্স। তাহলে ক্যাটেকোলামাইন গ্রুপের মধ্যে কোনগুলো পড়ে আর নন ক্যাটেকোলামাইন গ্রুপের মধ্যে কোনগুলো পড়ে এবার আমরা ক্লাসিফিকেশনের ছকে দেখে নেব। চলো এবার ক্লাসিফিকেশনে চলে আসো। আমি গ্রুপে অলরেডি একটা ছক পাঠিয়েছি ক্লাসিফিকেশনে, সেটা দেখা যাক। আমি গ্রুপে অলরেডি একটা ক্লাসিফিকেশন নিয়ে পাঠিয়েছি, সেটা দেখা যাক। পেয়েছি সবাই? সবাই পেয়েছিস? হ্যাঁ, ওখানে তো ডাইরেক্টলি এখানে লেখা আছে, দেখো একটা জিনিস। এবার আমি একটা কথা আরেকটু আগে বলে রাখি, আমরা ক্যাটেকোলামাইন, নন ক্যাটেকোলামাইন, এটা হচ্ছে আমাদের মেন ক্লাসিফিকেশন, অর্থাৎ বেসড অন দা অ্যাবসেন্স অর প্রেজেন্স অফ দা ক্যাটেকল নিউক্লিয়াস। তাহলে আমরা ক্লাসিফিকেশনটা কিসের উপর বেসিস করে করছি? বেসড অন দা প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ ক্যাটেকল নিউক্লিয়াস। তার মানে ক্যাটেকল নিউক্লিয়াসটা প্রেজেন্ট এবং অ্যাবসেন্সের উপর বেস করে আমরা কিন্তু সিম্প্যাথোমাইমেটিক ড্রাগগুলোর ক্লাসিফিকেশন করছিলাম। এবার একটা ঘটনা হচ্ছে,
সববার এইটা হচ্ছে আমাদের মেন ক্লাসিফিকেশন, কিন্তু সববার আগে একটা মোটামুটি একটা ক্লাসিফিকেশন এটা করেছে, সেটা হলো আরেকটা যদি আমরা দেখি যে একটা হচ্ছে ইনডাইরেক্টলি অ্যাক্টিং, একটা হচ্ছে ডাইরেক্টলি অ্যাক্টিং, একটা হচ্ছে ইনডাইরেক্টলি অ্যাক্টিং, আর একটা হচ্ছে মিক্সড অ্যাক্টিং। মানে সিম্প্যাথোমাইমেটিক ড্রাগগুলোকে আবার উপরে উপরে একটা ভাগ করেছে। এটা কিন্তু মেন ক্লাসিফিকেশন না, মেন ক্লাসিফিকেশন কিন্তু মনে রাখতে হবে আমাদের ক্যাটাকল আর নন ক্যাটাকলামাইন্ড যেটা। এবার আমাদের এখন যেটা হচ্ছে ওপরে একটা ক্লাসিফিকেশন, এটাও ওয়ান টাইপের ক্লাসিফিকেশন। এটা কি করেছে না ডাইরেক্টলি অ্যাক্টিং, হ্যাঁ, আর এক 2 নম্বর হচ্ছে ইনডাইরেক্টলি অ্যাক্টিং, আর 3 নম্বর পয়েন্ট হচ্ছে মিক্সড অ্যাক্টিং। ঠিক আছে, এই ডাইরেক্টলি অ্যাক্টিং, ইনডাইরেক্টলি অ্যাক্টিং, মিক্সড, তিনটা ভাগ করা আছে। এবার এখন আমরা যেগুলো পড়বো সেটা হচ্ছে ডাইরেক্টলি অ্যাক্টিং সিম্প্যাথোমাইমেটিক ড্রাগ। এবার ইনডাইরেক্টলি অ্যাক্টিং এর মধ্যে কে পড়ে, এটা নোটের মধ্যে অবশ্যই লেখা আছে। ইনডাইরেক্টলি অ্যাক্টিং এর মধ্যে পড়ে অ্যামফেটামাইন বলে একটা ড্রাগ আছে, সেটা আমরা পরে দেখতে পাবো। কেন আমাদের এই ছকে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু ডাইরেক্ট লেখা আছে কি না, সেখানে ডাইরেক্ট কিন্তু একটা জিনিস লেখা আছে, শুধুমাত্র ডাইরেক্টলি অ্যাক্টিং গ্রুপে এগুলো কথা বলা আছে। হ্যাঁ, ডাইরেক্টলি অ্যাক্টিং গ্রুপে এগুলো কথা বলা আছে, এছাড়া এখানে কিন্তু আলাদা করে আমাদের ইনডাইরেক্টলি অ্যাক্টিং বা মিক্সড অ্যাক্টিং এর কথা বলা নেই। যাক, আমরা একটু পরে এটা নোটের মধ্যে পেয়ে যাব। আগে আমরা এখন আলোচনা করি ডাইরেক্টলি অ্যাক্টিং যে সিম্প্যাথোমাইমেটিক গ্রুপের ড্রাগ। সেই ডাইরেক্টলি অ্যাক্টিং সিম্প্যাথোমাইমেটিক গ্রুপের ড্রাগগুলোকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ক্যাটাকল নিউক্লিয়াস প্রেজেন্স আছে বলে ক্যাটাকলামাইন, আর ক্যাটাকল নিউক্লিয়াস প্রেজেন্ট নেই বলে সেটাকে নন ক্যাটাকলামাইন বলা হচ্ছে। বোঝা গেল? এবার যে ক্যাটাকলামাইন এবং নন ক্যাটাকলামাইনের মধ্যে কোন কোন ড্রাগগুলো আছে দেখো। এর আগের দিন আমরা কি পড়েছিলাম, এর আগের দিন বিভিন্ন রিসেপ্টর স্টাডি করেছিলাম আমরা, তাই তো? এর আগের দিন আমরা বিভিন্ন রিসেপ্টর স্টাডি করেছিলাম। কি রিসেপ্টর স্টাডি করেছিলাম? অ্যাডিনার্জিক সিম্প্যাথোমাইমেটিক গ্রুপের ড্রাগগুলো যে রিসেপ্টরের উপর কাজ করে তাদেরকে বলা হয় অ্যাডিনার্জিক রিসেপ্টর। তাদের যে নামটা কি বলা হয় না, অ্যাডিনার্জিক রিসেপ্টর বলা হয়। এর আগের দিন আমরা পড়েছিলাম সেই অ্যাডিনার্জিক রিসেপ্টরের মধ্যে কি ছিল না, আলফা রিসেপ্টর ছিল, বিটা রিসেপ্টর ছিল। আলফার দুটো ভাগ ছিল, আলফা 1 আলফা 2। বিটার তিনটা ভাগ ছিল, বিটা 1 বিটা 2 বিটা 3। এই আমরা কিন্তু আগের দিনে এর সম্বন্ধে সমস্ত কিছু ডিটেলস পড়েছি। কিন্তু এখন ঘটনা হচ্ছে আমরা এখন কি পড়ছি না, আমরা এখন পড়ছি এই যে ক্যাটাকলামাইন্স এবং নন ক্যাটাকলামাইন্স যে ক্লাসিফিকেশন পড়ছি, এইখানে কিন্তু আমাদের রিসেপ্টরগুলো লাগবে। দেখো, আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, যেগুলো ক্যাটাকলামাইন গ্রুপের ড্রাগ, সেই ম্যাক্সিমাম ড্রাগগুলো দেখো তারা কিন্তু প্রত্যেকেই আলফা বিটা বোথ রিসেপ্টর উপর বসে কাজ করে। বোঝা গেল? কিন্তু নন ক্যাটাকলামাইন গ্রুপে যে সমস্ত ড্রাগগুলো আছে, ছকে একটা জিনিস লক্ষ্য করো যে ওদের মধ্যে কিন্তু স্পেসিফিক, অর্থাৎ কেউ শুধুমাত্র আলফা 1 এর উপর কাজ করছে, কেউ শুধুমাত্র আলফা 2 এর উপর কাজ করছে, কেউ শুধুমাত্র বিটা 1 এর উপর কাজ করছে, কেউ শুধুমাত্র বিটা 2 এর উপর কাজ করছে, রিসেপ্টর উপর কাজ করছে। কিন্তু আমরা ক্যাটাকলামাইন গ্রুপের মধ্যে যখন দেখতে পাচ্ছি, তখন একটা জিনিস লক্ষ্য করো যে সেখানে যে আমাদের মিক্সড, অর্থাৎ যতগুলো রিসেপ্টর আছে, অর্থাৎ আলফা বিটা বোথ টাইপের রিসেপ্টর উপর কিন্তু কাজ করতে পারে এই ক্যাটাকলামাইন গ্রুপের ড্রাগগুলো। কিন্তু আবার একটা কথা আমি বলেছিলাম, এই সমস্ত ড্রাগের একটা এরা আলফা বিটা দুটোর উপর কাজ করতে পারে, ঠিক কথা, কিন্তু এদের নিজস্ব এবার কোন রিসেপ্টর উপর সব থেকে এফিনিটি সব থেকে বেশি, কোন রিসেপ্টরের প্রতি অ্যাট্রাকশন সব থেকে বেশি, সেটাও কিন্তু জানার দরকার আছে। দুটো রিসেপ্টর উপর কাজ করে, ঠিক কথা, কিন্তু কোনটার উপর 100% মধ্যে 80% কাজ করে আর কোনটার উপর 10-15% কি 20% কাজ করে, সেটাও জানার দরকার আছে। বুঝা গেল? যেমন আমাদের মেন দুটো ড্রাগের কথা যদি আমরা আসি, যে প্রথমে দেখো দিচ্ছে ক্লাসিফিকেশন মধ্যে এন্ডোজেনিয়াস আর সিনথেটিক। হ্যাঁ, এন্ডোজেনিয়াস মানে জেনারেলি যেটা আমাদের বডিতে নরঅ্যাডিনাল হিসেবে পাওয়া যায়, বডিতে অলরেডি নিউরোট্রান্সমিটার হিসেবে যেটা পাওয়া যায়। আর সিনথেটিক বলছে যেটাকে সিনথেটিক ভাবে আমাদের তৈরি করা হয়। এবার হচ্ছে দেখো, এন্ডোজেনিয়াসের মধ্যে আছে এপিনেফ্রিন। আমি আগের দিন বলেছিলাম যে এপিনেফ্রিনের অপর নাম হচ্ছে অ্যাড্রিনালিন, নরএপিনেফ্রিনের অপর নাম হচ্ছে নরঅ্যাড্রিনালিন। এবার এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, অর্থাৎ অ্যাড্রিনালিন, নরঅ্যাড্রিনালিন, ডোপামিন, এই তিনটে হচ্ছে আমাদের এন্ডোজেনিয়াস ক্যাটাকলামাইনের মধ্যে পড়ছে, যেটা আমাদের বডিতে কিন্তু এই নিউরোট্রান্সমিটার, এরা কিন্তু ওয়ান টাইপস অফ নিউরোট্রান্সমিটার, অর্থাৎ এরা আমাদের বডিতে নার্ভের মধ্যে একটা নার্ভের সাথে একটা নার্ভের সংযোগ রক্ষা করে। অর্থাৎ এই নিউরোট্রান্সমিটারগুলো যদি না থাকে তাহলে কিন্তু নার্ভাস সিস্টেমে কোনো ভ্যালু থাকবে না। অর্থাৎ এরা জেনারেলি বডিতে ন্যাচারালি কিন্তু আমাদের পাওয়া যায়। যেমন এটা বাইরে আর্টিফিশিয়ালও পাওয়া যায়, তেমনি আমাদের বডিতে কিন্তু ন্যাচারালি এগুলো পাওয়া যায়। এই জন্যই বলছি এন্ডোজেনিয়াস ক্যাটাকলামাইন্স, অর্থাৎ অ্যাড্রিনালিন, নরঅ্যাড্রিনালিন, এগুলো কিন্তু দেখো প্রত্যেকটা রিসেপ্টরের উপর মোটামুটি কম বেশি আলফা বিটা বোথ রিসেপ্টরের উপর এফিনিটি আছে। তবে অ্যাড্রিনালিন এবং নরঅ্যাড্রিনালিন এদের কিন্তু মনে রাখতে হবে যে আলফা রিসেপ্টরের উপর 80 থেকে 85% এফিনিটি আছে, বিটা রিসেপ্টরের উপর মাত্র 10 থেকে 25%, 15% কিন্তু এফিনিটি আছে। তার মানে আলফা রিসেপ্টরের উপর যে অ্যাকশনটা দেখাতে পারবে, মানে বিটা রিসেপ্টরের উপর অ্যাকশন দেখাবে, কিন্তু আলফা রিসেপ্টরের উপর একটু অ্যাট্রাকশনটা বেশি, অর্থাৎ এর উপর এফেক্টিভিটিটা সবথেকে বেশি থাকে। অর্থাৎ এই গ্রুপের যে ড্রাগগুলো অ্যাড্রিনালিন, নরঅ্যাড্রিনালিন এবং ডোপামিন, জেনারেলি আলফা বিটা মোটামুটি ইকুয়াল কাজ করে, কিন্তু ডোপামিন মনে রাখতে হবে
যে জেনারেলি ওদের নিজস্ব রিসেপ্টর আছে, সেই ডোপামিন রিসেপ্টর উপর বসে কাজ করে। ডোপামিনের কিন্তু নিজস্ব রিসেপ্টর আছে, সেই ডোপামিন তার নিজস্ব মানে এই আলফা বিটা রিসেপ্টর ছাড়াও ডোপামিনের আবার কিছু নিজস্ব রিসেপ্টর আছে, স্পেসিফিসিটি আছে, D1 D2 D3 এরকম টাইপের বিভিন্ন রিসেপ্টর গুলো আছে। তো মেন কিন্তু আমাদের D1 D2 D3 রিসেপ্টর, ডোপামিনের এগুলো হচ্ছে স্পেসিফিক রিসেপ্টর। এছাড়া আলফা বিটা তো কমন, কিন্তু ডোপামিনের কিছু নিজস্ব বা স্পেসিফিক রিসেপ্টর থাকে, যেগুলো হচ্ছে D1 D2 D3। আমরা ক্লাসিফিকেশনের মধ্যে দেখতে পাচ্ছি, দেখো যে এন্ডোজেনিয়াস ক্যাটাকোলামাইন গ্রুপে যে সমস্ত ড্রাগগুলো আছে ম্যাক্সিমামটাও কিন্তু আলফা বিটা বোথ রিসেপ্টরের উপর অ্যাক্ট করে কাজ করে। নেক্সট হচ্ছে সিনথেটিক। সিনথেটিকের আমরা দেখতে পাচ্ছি আইসোপ্রিনালিন, যেটা অপর নাম কিন্তু এই নামেও পাওয়া যায়, এটা থেকে ঘাবড়ে যাওয়া যাবে না, আইসোপ্রোটেরনল। আইসোপ্রোটেরনল নামে কিন্তু আইসোপ্রিনালিন পাওয়া যায়। অর্থাৎ যদি মার্কেটে কোনোদিন এই নামটা শোনো তখন ঘাবড়ে যাওয়ার কিন্তু কোনো কারণ নেই, দুটো নামই কিন্তু মনে রাখতে হবে যে না এটা আইসোপ্রিনালিনের অপর একটা নাম। বল কিগুলো? হ্যাঁ আমি তো বলেই দিলাম তোকে এইমাত্র, আমি তো ক্লাসিফিকেশন। ও দাদা 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 বুঝে গেছি বুঝে গেছি, এদের কাছে নাই নাই। সুজন পেয়েছিস রে? তুই কৌশিককে শেয়ার করে দে। সুধাকান্ত, সুজন পেয়েছিস? সুজন, সুজন পেয়েছিস? সুজন পেয়েছিস? কথা বল কথা বল, এ মুখ চুপে করে থাকিস না। পেয়েছিস জিজ্ঞেস করছি তো একটা অ্যান্সার, পরে আবার পড়ার মাঝে মনে পড়বে তোদের। যা পেয়েছিস নাকি জিজ্ঞেস করছি আমি। চলো শুরু করো। দাঁড়াও, যেটা বলা যাচ্ছে এই যে সিনথেটিক গ্রুপে যে সমস্ত ড্রাগগুলো আছে, দেখো সিনথেটিকের কিন্তু আছে আইসোপ্রিনালিন। আইসোপ্রিনালিন আইসোপ্রোটেরনল নামে পাওয়া যায়। এর কিন্তু দেখো স্পেসিফিক্যালি বলছে এর বিটা 1 বিটা 2 বিটা 3 এর উপর অ্যাকশন আছে। দেখো তার মানে আমাদের বিটা রিসেপ্টর গ্রুপটার উপর এফেক্টিভিটি আছে। দেখো এইগুলো কিন্তু আমরা নন ক্যাটাকোলামাইনের সাথে একটা ইজিলি পার্থক্য খুঁজে পাচ্ছি, যে ক্যাটাকোলামাইনের গ্রুপের দেখো এরকম কোনো ব্যাপার নেই যে পার্টিকুলার কোনো আলফা 1 আলফা 2 আলফা 3 কিংবা আলফা বিটা বোথ, হ্যাঁ এরকমের উপর কাজ করে। কিন্তু নন ক্যাটাকোলামাইন গ্রুপটা একবারে স্পেসিফিক। তার মানে দেখো আলফা গ্রুপের যে শুধুমাত্র আলফা উপর কাজ করে এমনটা না, এতটাই স্পেসিফিক যে আলফা 1 এর উপর শুধু স্পেসিফিক হচ্ছে, আলফা 2 এর উপর শুধু স্পেসিফিক হচ্ছে, বিটা 1 বিটা 2 বিটা 3 এর উপর পার্টিকুলার সব স্পেসিফিক কাজ করে। এই মানে ক্যাটাকোলামাইন গ্রুপটার মধ্যে কিন্তু এরকম ব্যাপারটা নেই। দেখো নেক্সট হচ্ছে ডবিউটামিন। ডবিউটামিন যথেষ্ট ইম্পর্টেন্ট একটা ড্রাগ। এই ডবিউটামিনটা কিন্তু মেনলি বিটা 1 এর উপর অ্যাকশন দেখায়, খুব হালকা সামান্য আলফা 1 এর উপর এফেক্ট আছে, কিন্তু মেনলি কিন্তু বিটা 1 রিসেপ্টরের উপর এফেক্ট দেখায়। ডপিক্সামাইন, ডপিক্সামাইন কিন্তু বলছে দেখো ডোপামিনের যে দুটো রিসেপ্টর অর্থাৎ D1 D2 সেগুলোর উপর এর একটা অ্যাফিনিটি আছে। তাছাড়া আছে আমাদের যে বিটা 2, সে বিটা 2 রিসেপ্টরের উপর কিন্তু এটা দেখাতে পারে। আমাদের আর দরকার নাই, জেনারেলি এই গ্রুপ থেকে তিনটে ড্রাগ নাম মনে রাখলেই হবে। একটা আইসোপ্রিনালিন, 2 নম্বর হচ্ছে ডবিউটামাইন, আর একটা হচ্ছে ডপিক্সামাইন। ডপিক্সামাইন এই তিনটে ড্রাগ আমরা মনে রাখলেই হবে। এই হচ্ছে আমাদের ক্যাটাকোলামাইন গ্রুপের একটা ক্লাসিফিকেশন থেকে আমরা পড়লাম। নেক্সট দেখো আমি যেটা বললাম যে নন ক্যাটাকোলামাইন, সেই নন ক্যাটাকোলামাইনে কিন্তু একটা জিনিস দেখো সব সিলেক্টিভ সিলেক্টিভ। দেখো প্রথম পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি আলফা 1 সিলেক্টিভ অ্যাগনিস্ট। তার মানে যারা শুধুমাত্র আলফা 1 রিসেপ্টরের উপর বসে কাজ করবে, মানে এই সমস্ত ড্রাগগুলো আলফা রিসেপ্টরের উপর বসে ছাড়া না আলফা 2 উপর কাজ করে, না বিটা 1 না বিটা 2 কারোর উপর কোনো কিছু সাথে মাঝে নেই, শুধুমাত্র আলফা 1 রিসেপ্টরের উপর বসে তার অ্যাক্টিভিটি শো করবে। তার মানে আলফা 1 রিসেপ্টর গুলো স্টিমুলেশন হলে যে অ্যাক্টিভিটি গুলো দেখা যাবে সেই অ্যাক্টিভিটি গুলো এই ড্রাগের দ্বারা প্রডিউস হবে। আলফা 1 সিলেক্টিভ অ্যাগনিস্ট দেখো কি আছে, ফিনাইলেফ্রিন, হ্যাঁ নেফাজোলিন, অক্সিমেটাজোলিন, জাইলোমেটাজোলিন। এইগুলো কিন্তু সব থেকে এই কম্পাউন্ড গুলোকে আমাদের কেন মনে রাখতে হবে 2-4টেকে, তা এই কম্পাউন্ড গুলো কিন্তু আমাদের মার্কেটে দেখবি নেসোভিয়ান বা অট্রিভিন বলে নেশাল ড্রপ গুলো পাওয়া যায়, দেখেছিস? মার্কেটে নেসোভিয়ান বা অট্রিভিন বলে নেশাল ড্রপ গুলো পাওয়া যায়।
দেখেছিস তো? সেই নেশার যে ড্রপগুলো পাওয়া যায় সেই ড্রপগুলো কিন্তু মার্কেট নেম হচ্ছে এই অক্সিমিটাজোলিন আর জাইলোমেটাজোলিন নামে কিন্তু মার্কেটে নেশাল ড্রপগুলো পাওয়া যায়। অর্টিভিন বলে যে নেশাল ড্রপটা পাওয়া যায়, আমি একটু পরেই তোদেরকে ছবি তুলে পাঠিয়ে দেবো, দেখবি আমার কাছে ড্রপটা আছে। তো ওই ড্রপটা কিন্তু মার্কেটে অক্সিমিটাজোলিন আর জাইলোমেটাজোলিন নামে পাওয়া যায়। তো এবার প্রশ্ন হচ্ছে, একটা তোদের কাছে কোশ্চেন আছে যে আমাদের যখন আমি প্রত্যেকের কাছ থেকে এটা শুনবো, আমাদের যখন নাক বন্ধ হয়ে যায়, ভালো করে বুঝবি, আমাদের যখন নাকটা বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে ব্লাড ভেসেলগুলো কনস্ট্রিকশন হয় নাকি ডায়ালেট হয়, যার জন্য নাক বন্ধ হয়ে যায়। ঠান্ডা লাগলে দেখিস না নাকটা বুঝে যায় বা বন্ধ হয়ে যায়। প্রত্যেকে যে যার নিজের একটা মতামত হয়, কনস্ট্রিকশন হয়। বাকি সবাই বলে দা, হলে কনস্ট্রিকশন হয় নাহলে ডায়ালেট করবে, যে কোনো একটা কিছু করবে। প্রত্যেকের একটা মতামত বল। কে বললি এটা? কৌশিক। আচ্ছা শুভ বল। কনস্ট্রিকশন হবে। সুপ্রিয়া। তারপরে একটা না একটা একজন করে বলে যা কনস্ট্রিকশন হবে, আর একজন বলে যা ডায়ালেশন হবে। বাকি আর সুব্রত সুব্রত কি বললি? সুব্রত কি বললি? ডায়ালেশন হবে। আচ্ছা সুরজ বাকি ডায়ালেশন হবে। বাকি আচ্ছা হয়ে গেল, মোটামুটি সবাই টুকটাক করে হয়ে গেল। এবার ঘটনা আমি একটা এবার কথা বলি শোন। নাকটা যখন বন্ধ হয়ে যায় তাহলে আমরা একটা নর্মাল কমন সেন্স ইউজ কর, ভালো করে বুঝবি, কমন সেন্সটা অ্যাপ্লাই কর। দাঁড়া এবার আমাকে বলতে দে, ঠিক আছে? আরে এখন আমাকে বলতে দে, আমি বোঝাচ্ছি, যখন আমি বলবো তখনই বলবি, তাহলে আমাকে বলতে দে। আলফা 1 সিলেক্টিভ অ্যাগনিস্ট, তো আলফা 1 সিলেক্টিভ অ্যাগনিস্ট গুলোকে আমরা ইউজ করছি, ভালো করে শুনবি প্রত্যেকে, সবাইকে শুনতে হবে না। আলফা 1 সিলেক্টিভ অ্যাগনিস্ট গুলো আমরা ইউজ করছি এখন, তাই তো? এবার ঘটনা হচ্ছে আলফা 1 রিসেপ্টর গুলো যখন স্টিমুলেশন হয়ে যায় তখন তাদের কাজ কি ছিল? কন্ট্রাকশন করা বা কনস্ট্রিকশন করা না রিল্যাক্সেশন করা, বা কনস্ট্রিকশন করা না ডাইলেশন করা? কনস্ট্রিকশন করা কাজ। তাহলে আমরা এখানে ইউজ করছি আলফা 1 রিসেপ্টর অ্যাগনিস্ট, তার মানে এরা কি করবে? কনস্ট্রিকশন করবে। তাহলে তোদের কথা অনুযায়ী একটা পেশেন্ট যার নাক বন্ধ হয়ে গেছে সর্দিতে, তাহলে আমি কি বললাম যে এই গ্রুপের যে ড্রাগ অর্থাৎ অক্সিমিটাজোলিন বা জাইলোমিটাজোলিন এই গ্রুপের মধ্যে যে ড্রাগগুলো আছে সেগুলোকে আমরা কি নেশাল ড্রপ হিসেবে ইউজ করি, নাক বুঝে গেলে নাকটাকে ক্লিয়ার করতে ইউজ করা হয়, এটা আমি বললাম। তাহলে এই গ্রুপের ড্রাগগুলো যদি আলফা 1 রিসেপ্টর অ্যাগনিস্ট হয় তাহলে আর আমার নাক যখন বন্ধ হয়ে যায় সর্দিতে তখন যদি আমাদের মাসেলগুলো কনস্ট্রিকশনই হয় তাহলে আমরা আলফা 1 রিসেপ্টর অ্যাগনিস্ট গুলো কেন ইউজ করবো? তারা তো বেশি করে কনস্ট্রিকশন করবে। আমরা আলফা 1 রিসেপ্টর অ্যাগনিস্ট গুলো কেন ইউজ করব? এদের ধর্মই তো কনস্ট্রিকশন করা। তাহলে আমরা এই ড্রপটা ইউজ করলাম, তাহলে তো যদি নাক বন্ধ হয়ে যাওয়ার সময় আদেও কনস্ট্রিকশন হয় তাহলে আমরা এই গ্রুপের ড্রাগগুলো যদি ইউজ করি তাহলে তো কনস্ট্রিকশন হয়ে যাবে আরো। তাহলে নাক ছাড়বে কি করে? নাকটা ক্লিয়ার হবে কি করে? অ্যাকচুয়ালি যখন নাক আমাদের সর্দি করে না তখন ওখানে ব্লাড ভেসেলগুলো ফুলে যায়। মাইগ্রেনের সময় যেমন হয়, ব্রেনে আমাদের যে মাইগ্রেন হয় না, মাইগ্রেনের সময় যেমন হয় যে ব্রেনের যে ব্লাড ভেসেল গুলো থাকে বা আর্টারিগুলো থাকে ওগুলো নর্মাল যে সাইজ থাকে না তার থেকে ফুলে যায়। তাহলে যদি আমাদের নাকের মধ্যে যে ইয়েগুলো আছে সেগুলো যদি আমাদের সেনসিটিভ হয়ে যায় ফুলে যায়, তো ফুলে গেলে কি হবে? প্যাসেজটা তো যখনই ফুলে যাচ্ছে তাহলে তো প্যাসেজ বন্ধ হয়ে যাচ্ছে। নর্মাল সাইজের থেকে যদি কোনো ফুলে যায় কোনো কিছু তাহলে তো প্যাসেজ বন্ধ হয়ে যাবে। তো এইখানে হচ্ছে ফুলে যায়। এবার আলফা 1 রিসেপ্টর অ্যাগনিস্ট গ্রুপের ড্রাগগুলো যেমন অক্সিমেটাজোলিন, জাইলোমেটাজোলিন এগুলো কেন ইউজ করছি না? এগুলো ইউজ করার ফলে একটা সুবিধা কি বলতো, যখন এই ড্রপটা তুই দিলি তখন এরা কি করলো যে ওই যে ব্লাড ভেসেলটা ফুলে ছিল এরা ভেসো কনস্ট্রিকশন তৈরি করবে। তা ভেসো কনস্ট্রিকশন তৈরি করলে কি হবে? নর্মাল ব্লাড ভেসেলের যে নর্মাল সাইজ ছিল সেই নর্মাল সাইজটা থেকে বড় যতটা ডায়ালেট হয়ে গেছিল, যতটা বেড়েছিল সাইজটা, সেই সাইজটা থেকে কমে গিয়ে কনস্ট্রিকশন হয়ে নর্মাল সাইজে ফিরে আসবে। এমন কিন্তু এটা না যে একদম সরু হয়ে যাবে কনস্ট্রিকশন, বাড়া অংশ থেকে কনস্ট্রিকশন হয়ে নর্মাল সাইজে ফিরিয়ে আনবে এই আলফা রিসেপ্টর অ্যাগনিস্ট গুলো। বোঝা গেল? নেক্সট হচ্ছে আলফা 2 সিলেক্টিভ অ্যাগনিস্ট। আলফা 2 সিলেক্টিভ অ্যাগনিস্ট। আলফা 2 সিলেক্টিভ অ্যাগনিস্ট গ্রুপের মধ্যে আছে ক্লোনিডিন, অ্যাপ্রাক্লোনিডিন। এই যে অ্যাপ্রাক্লোনিডিনের ব্যাপারটা আছে, এটা থেকে ভয় খাওয়ার কোনো কিছু নেই। ক্লোনিডিনের বংশগত মানে ক্লোনিডিনটা যদি আগের ড্রাগ হয়
তার পরবর্তীকাল জেনারেশনে আবিষ্কার করেছে অ্যাপ্রাক্লোনিডিন, ভাই ভাই আর কি। নেক্সট হচ্ছে ব্রিমোনিডিন, এটাও তাই, এটাও ক্লোনিডিনের ভাইরা ভাই। আচ্ছা, আলফা মিথাইল ডোপা, এই যে ক্লোনিডিন আর আলফা মিথাইল ডোপা এই দুটো ড্রাগ কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট ড্রাগ। এই দুটো ড্রাগকে স্পেশালি মনে রাখার চেষ্টা করি। বোঝা গেল? এই ড্রাগের সম্বন্ধে ডিটেলস কিন্তু আমরা পরে পড়বো, আমাদের নোটে আছে, এর পরে পরে যখন আসবো আমরা কিন্তু পড়বো। জাস্ট এখন আপাতত কোনটা কোন গ্রুপের ড্রাগ সেটা আমাদের মনে রাখাটা হচ্ছে বিচার্য বিষয়। নেক্সট হচ্ছে বিটা 1 সিলেক্টিভ অ্যাগনিস্ট। এই যে বিটা 1 সিলেক্টিভ অ্যাগনিস্ট সেটা কি আছে দেখো না, সেটা হচ্ছে আমাদের প্রিনেটেরল। মানে বিটা 1 সিলেক্টিভ অ্যাগনিস্টের সেরকম ব্যবহার পাওয়া যায় না বা ব্যবহার করতে আমরা সচরাচর দেখি না, তাই তো? তাহলে বিটা 1 রিসেপ্টর অ্যাগনিস্টের কাজ কি? হার্ট রেটটাকে বাড়িয়ে দেবে। এবার যেহেতু আমাদের হার্ট রেটটাকে বাড়ানোর জন্য অনেক কিছু ড্রাগ অ্যাভেলেবেল আছে অলরেডি, মানে মিক্সড অ্যাক্টিং, মানে আমাদের যেই ক্যাটাকোলামাইন গ্রুপের মধ্যে অনেক ড্রাগ অ্যাভেলেবেল আছে, সে কারণের জন্য বিটা 1 সিলেক্টিভ অ্যাগনিস্ট অর্থাৎ সেই হার্ট রেট বাড়ানোর যে ট্র্যাডিশন এর জন্য কিন্তু সেরকম এই যে ড্রাগটা, এই ড্রাগটা সচরাচর কোনো জায়গাতে সেরকম ব্যবহার নেই বললেই চলে। যে কোনো জায়গায় যে কোনো ডাক্তারের প্রেসক্রিপশন দেখবি তারা কিন্তু সচরাচর দেখতে পাবি না। নেক্সট হচ্ছে বিটা 2 অ্যাগনিস্ট। তাই এই গ্রুপটাকে তোরা যদি পারিস অ্যাভয়েড করতে পারিস কোনো অসুবিধা নেই, কিন্তু ক্লাসিফিকেশনে তোমাকে লিখতে হবে। তুমি এক্সাম্পল দিতেও পারো না দিতে পারো, কিন্তু ক্লাসিফিকেশন তোমাকে লিখতে হবে। বিটা 2 অ্যাগনিস্ট দেখো, বিটা 2 সিলেক্টিভ অ্যাগনিস্টের মধ্যে আছে সালবিউটামল। কালকে যখন আমরা ডাউন রেগুলেশন অফ দ্য রিসেপ্টর বোঝাচ্ছিলাম তখন এই সালবিউটামলের ঘটনাটা বলেছিলাম। আর একটা কথা, ওই ডাউন রেগুলেশন বা আপ রেগুলেশনের মধ্যে একটা কথা আছে দেখবি, এক্সটার্নালাইজেশন এন্ড ইন্টারনালাইজেশন। এই দুটোর সাথে এর ডেফিনেশন কিন্তু কোনোভাবে মেলাতে পারবি না। এই দুটোকে আমাদেরকে জাস্ট মনে রাখার মতোই, মুখস্থ রাখার মতো মনে রাখতে হবে। এক্সটার্নালাইজেশন ব্যাপারটা যেটা বলে দিই, এটা অনেকের পড়তে গিয়ে সমস্যা হচ্ছে। এক্সটার্নালাইজেশন ব্যাপারটা হচ্ছে কি, যে আমাদের রিসেপ্টর গুলোর ভিতর থেকে বাইরের দিকে মুভমেন্ট হয়, যেটা আমরা আপ রেগুলেশনের ক্ষেত্রে হয়, আর ডাউন রেগুলেশনের ক্ষেত্রে হচ্ছে ইন্টারনালাইজেশন হয়, তাই তো নাকি? মানে বাইরে থেকে ভিতরের দিকে রিসেপ্টর গুলো মুভমেন্ট হবে, এর মিনিংটা এটা। কিন্তু এর সাথে তুই কোনো বইয়ের মধ্যে বা কোনো ভাবেই এর ডেফিনেশনের সাথে কিন্তু মিল করাতে পারবি না। যদি আপ রেগুলেশন বা ডাউন রেগুলেশনের মানে ডেফিনেশনের ক্ষেত্রে বলে, তখন একটা কথা বলতে পারিস যে রিসেপ্টরের কাউন্টটা বেড়ে যায়, রিসেপ্টরের উপর ড্রাগের সেন্সিটিভিটি বেড়ে যায়, এগুলো বলতে পারিস। এই টাইপের গুলো দিয়ে কিন্তু ডেফিনেশনটা দিতে পারিস। মানে ইন প্রেজেন্স অফ এক্সেসিভ অ্যামাউন্ট অ্যান্টাগনিস্ট, অর্থাৎ অ্যান্টাগনিস্টের প্রেজেন্সে কোনো একটা অ্যাগনিস্টের তার রিসেপ্টরের উপরই সেন্সিটিভিটিটা বেড়ে যায়, এটা আমরা বলতে পারি ডেফিনেশন হিসেবে মিল করে। আচ্ছা, ডাউন রেগুলেশন আমরা এটা বলতে পারি ইন প্রেজেন্স অফ অ্যাগনিস্ট, অর্থাৎ অ্যাগনিস্ট যখন কোনো একটা রিসেপ্টর সাইডে বারবার বাইন্ড করে, এই বারবার বাইন্ড করতে করতে তার রিসেপ্টরের উপরই সেন্সিটিভিটিটা কমে যায়। এই জায়গাগুলো কিন্তু আমাদের আপ রেগুলেশন ও ডাউন রেগুলেশনের মেন ডেফিনেশন হিসেবে কিন্তু এইভাবে মনে রাখতে হবে। আর বিটা 2 অ্যাগনিস্ট দেখো, অরফিপ্রিনালিন, টারবিউটালাইন, সালমিটেরল, ফরমিটেরল। এই যে আমাদের এখানে দেখতে পাচ্ছিস, একটা জিনিস হয়তো এখানে স্পেসিফিক্যালি তোলেনি বা পরবর্তীকালে আমরা পড়বো, তবু আমি এখন বলে রাখি, মনে রাখবি। এই যে আমরা দেখতে পাচ্ছি সালবিউটামল, অরফিপ্রিনালিন, টারবিউটালাইন, এই গ্রুপের ড্রাগগুলো না যদি আমরা কম্পারিজন করি কাদের সাথে, না নিচের যে ড্রাগগুলো আছে অর্থাৎ সালমিটেরল, ফরমিটেরল, বাম্বুটেরল, এই যে টেরল গ্রুপের যে ড্রাগ, এগুলো কিন্তু লং অ্যাক্টিং বিটা 2 অ্যাগনিস্ট, এটা মনে রাখতে হবে। যদি দুটোর মধ্যে কম্পেয়ার করা হয়, দুটোর মধ্যে কম্পেয়ার করলে সালবিউটামল, টারবিউটালাইন এরা কিন্তু তুলনামূলক ওদের তুলনায় শর্ট অ্যাক্টিং, কিন্তু সব থেকে যদি লং অ্যাক্টিং বলা হয় তা কিন্তু সালমিটেরল, ফরমিটেরল, বাম্বুটেরল এই গ্রুপের যে ড্রাগগুলো এরা কিন্তু লং অ্যাক্টিং বিটা 2 অ্যাগনিস্ট। তাহলে অনেক সময় ডিপলি এখান থেকে কোশ্চেন পড়তে পারে যে লং অ্যাক্টিং বিটা 2 অ্যাগনিস্ট, শর্ট অ্যাক্টিং বিটা 2 অ্যাগনিস্ট, 3-4টা অপশন দিয়ে দিল। আচ্ছা, এই যে আমি আরেকটু আলোচনা করে নিই, একটু মানে তোদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। এই যে বিটা 2 অ্যাগনিস্ট যদি বিটা 2 রিসেপ্টর স্টিমুলেশন হয় তাহলে মেনলি কি কি কাজ হতে পারে এবার বল। যদি বিটা 2 রিসেপ্টর স্টিমুলেশন হয়, মেনলি দুটো আমাকে জিনিস বল যেটা মেনলি হাইলাইট হয়। ধর কোনোভাবে বিটা 2 রিসেপ্টর স্টিমুলেট হয়ে গেছে, তাহলে কি হাইলাইট হতে পারে? আচ্ছা গেল, আর আর এটাই মেন, ব্লাড ভেসেল ডায়ালেট হয়, গেল। আর একটা পয়েন্ট, আর একটা পয়েন্ট কি?
ব্লাড ভেসেল ডায়ালেট হয় মানা গেল। এর আগের দিন আমি কিন্তু আলোচনা করেছি অলরেডি, ব্লাড ভেসেল ডায়ালেট হয়। শুধু ব্লাড ভেসেল ডায়ালেট করে বিটা 2 রিসেপ্টর স্টিমুলেট হয়ে গেলে, আর কিচ্ছু করে না। আর একটা মেন পয়েন্ট ছিল, একটু মনে কর। হ্যাঁ বল 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 বল, কি বললি বল বল, জোরে বল। হ্যাঁ এই তো একটা পয়েন্ট। প্রথম পয়েন্ট হচ্ছে আমাদেরকে মনে রাখতে হবে যে বিটা 2 রিসেপ্টর যদি মানে স্টিমুলেশন হয়ে যায়, মেন হচ্ছে আমাদের ব্লাড ভেসেল ডায়ালেট করবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের স্মুথ মাসল যতগুলো আছে প্রত্যেকে রিল্যাক্সেশন করবে। এই একটা ব্যাপার, এই দুটো জিনিস। তাহলে এবার যখন আমাদের, আমি সব থেকে বেস্ট ডেফিনেশন মানে এক্সাম্পল যদি বলা যায়, তাহলে আমাদের অ্যাজমাটিক পেশেন্টের ক্ষেত্রে সব থেকে ভালো এক্সাম্পল দেওয়া যায়। অ্যাজমাটিক পেশেন্ট হোক বা এমনি ধরো কারো মাসেল কন্ট্রাকশন হচ্ছে, মাসেল বডিতে মাসেল কন্ট্রাকশন, সেক্ষেত্রে এক্সাম্পল দেওয়া যায়। তবে সব থেকে বেস্ট আমাদের অ্যাজমাটিক কন্ডিশন। এই অ্যাজমা কন্ডিশনের ক্ষেত্রে কি হয়, মাসেল অ্যাজমা পেশেন্টের ক্ষেত্রে কি কি হয় দেখো, মাসেল কন্ট্রাকশন হতে থাকে, মাসেলগুলোর মধ্যে স্প্যাজম হয়ে যায়। স্প্যাজম কথার অর্থ কি, স্প্যাজম কথার একটা সিমিলার ওয়ার্ড হলো কন্ট্রাকশন, বোঝা গেল। 2 নম্বর হচ্ছে আমাদের যে রেসপিরেটরি এয়ার প্যাসেজ, সেই প্যাসেজটা জাম হয়ে যায়। আমাদের যে ব্রঙ্কিয়াল আর্টারি, সেই ব্রঙ্কিয়াল আর্টারিগুলো কিন্তু কনস্ট্রিকশন হয়ে যায়। তার ফলে কিন্তু আমাদের শ্বাসকষ্টটা হয়, মানে আমাদের অ্যাজমাটিক পেশেন্ট, যারা অ্যাজমা পেশেন্ট হয় তাদের ক্ষেত্রে। এখন ঘটনা হচ্ছে, সেক্ষেত্রে আমরা বলছি বিটা 2 অ্যাগনিস্ট ইউজ করা হয়। সব থেকে বেস্ট এক্সাম্পল আমি আরো একবার বলে দিই, এর আগে বলেছিলাম। তো সব থেকে বেস্ট হচ্ছে বিটা 2 অ্যাগনিস্ট আমরা সেক্ষেত্রে ইউজ করছি। তাহলে বিটা 2 অ্যাগনিস্ট যদি বলা হয়, বিটা 2 অ্যাগনিস্ট কি 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 ইউজ আছে, তাহলে আমরা প্রথমে একটা অ্যাজমার ক্ষেত্রে বললাম। তাহলে কিভাবে করে, তাহলে বিটা 2 অ্যাগনিস্ট গুলোকে যদি আমরা কোনো একটা বিটা 2 অ্যাগনিস্ট যদি দিই, তাহলে তারা প্রথমে বিটা 2 রিসেপ্টর উপর বসবে, দিয়ে বিটা 2 রিসেপ্টরটাকে স্টিমুলেট করবে। যখন বিটা 2 রিসেপ্টরটা স্টিমুলেট হবে, তখন কি কি হবে, তখন এই যে মাসেল, আমাদের ব্রঙ্কিয়াল যে স্মুথ মাসেল, সেই মাসেলগুলো যে কন্ট্রাকশন হচ্ছিল, সেই কন্ট্রাকশনটাকে রিল্যাক্স করবে 1 নম্বর। 2 নম্বর, আমাদের যে কনজেশনটা ক্লিয়ার করবে, ব্রঙ্কিয়াল আর্টারিটা যে কনস্ট্রিকশন হয়ে গেছিল, যার ফলে আমাদের এয়ার প্যাসেজটা যে জাম হয়ে গেছিল, সেই এয়ার প্যাসেজটাকে ডায়ালেট করবে। ব্লাড ভেসেলের মধ্যে বিটা 2 রিসেপ্টর পাওয়া যায়, তাহলে সেটাকে ডায়ালেট করলো, ডায়ালেট করে প্যাসেজটা ক্লিয়ার করবে, যাতে করে শ্বাসবায়ুগুলো ঠিকঠাক করে পাস করতে পারে, যার ফলে পেশেন্টের শ্বাসকষ্ট থেকে কিন্তু মুক্তি পাবে, রেহাই পাবে। এইভাবে তো বিটা 2 রিসেপ্টরগুলো আমাদের মানে আমাদের, অর্থাৎ বিটা 2 রিসেপ্টর অ্যাগনিস্ট যেগুলো আছে, তারা আমাদের অ্যাজমাতে ইউজ করা হয়। এবার ঘটনা হচ্ছে আর কি, অপরদিকে আমরা যদি দেখি যে বিটা 2 অ্যাগনিস্ট গুলো যেগুলো আছে, সেই বিটা 2 অ্যাগনিস্ট গুলো কিন্তু আমাদের ব্লাড প্রেশারটাকে কমায়। কেন, আমাদের কোনো ব্লাড ভেসেল যদি কনস্ট্রিকশন হয়, তখন ব্লাড প্রেশার হাই থাকে। ধরো কোনো একটা পেশেন্ট, তার হাই ব্লাড প্রেশার আছে বা হাইপার টেনশন আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা মানে হাইপার টেনশন অর্থাৎ যাদের হাই ব্লাড প্রেশার থাকে, তাদের জন্য কিন্তু আমরা অন্য ড্রাগ ইউজ করতে পারি। কিন্তু আমি জাস্ট এখানে অনেক অন্য ড্রাগ আছে, কিন্তু তারপরে আমি এটাকে লজিক দেওয়ার জন্য বলেছি যে না, বিটা 2 অ্যাগনিস্ট গুলো কিন্তু যাদের হাই ব্লাড প্রেশার থাকে তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা বেনিফিশিয়াল এফেক্ট দেয়। কিভাবে দেয় না, বিটা 2 অ্যাগনিস্ট গুলো ওই যে বিটা 2 রিসেপ্টর উপর বসবে, ওটাকে স্টিমুলেট করবে। আর আমরা জানি যে বিটা 2 রিসেপ্টর জেনারেলি ব্লাড ভেসেলে থাকে, এটা আমরা জানি। তো এবার আলফা 1 রিসেপ্টরটাও ব্লাড ভেসেলে থাকে, বিটা 2 রিসেপ্টরটাও ব্লাড ভেসেলে থাকে। এবার আলফা 1 রিসেপ্টরটা যতটা এর ক্যাপাবিলিটি থাকে, যতটা ক্যাপাসিটি থাকে ব্লাড ভেসেলে থাকার, তার তুলনায় বিটা 2 রিসেপ্টরটা কম। মানে বিটা 2 রিসেপ্টরটা ব্লাড ভেসেলে পাওয়া গেলেও যথেষ্ট কম সংখ্যায় পাওয়া যায়। বেশি পাওয়া যায় স্পেসিফিক্যালি ব্রেনের মধ্যে যে ব্লাড ভেসেল গুলো আছে, বা আমাদের করোনারি আর্টারির মধ্যে যে ব্লাড ভেসেল গুলো আছে, স্পেসিফিক্যালি এই রিসেপ্টর গুলোর উপর এর কোয়ান্টিটিটা বেশি, বাকিগুলোতে টুকটাক কম। কিন্তু আলফা 1 রিসেপ্টর মানেই ম্যাক্সিমাম প্রত্যেকটা ব্লাড ভেসেলের কিন্তু উপস্থিতি ম্যাক্সিমাম থাকবে। তো যাই হোক, ব্লাড ভেসেলে যখন থাকে কম বেশি, তখন ব্লাড ভেসেলগুলোকে ডায়ালেট করে। তাহলে যে পেশেন্টটা হাইপার টেনশনের পেশেন্ট, তার তো ব্লাড ভেসেল কনস্ট্রিকশন হয়ে আছে, ওই জন্যই তো ব্লাড প্রেশার হাই। তাহলে সেক্ষেত্রে যদি আমরা ব্লাড ভেসেলটা কিছুটা ডায়ালেট করি, তাহলে ব্লাডটা ইজিলি পাস করতে পারবে, তাহলে প্রেশারটা একটু কমবে। এক্ষেত্রে আমাদের হাইপার টেনশন যে পেশেন্ট, তাদের ক্ষেত্রে একটা বেনিফিশিয়াল এফেক্ট দেখা যাবে। বোঝা গেল? এই যে বিটা 3 সিলেক্টিভ অ্যান্টাগনিস্ট, এটা দরকার নেই, এটা লিখতেও পারিস না লিখতেও পারিস, এগুলো কোনো ব্যবহারিক অ্যাপ্লিকেশন নেই, কোনো দরকারও নেই এগুলোর। বোঝা গেল? এগুলো আমরা যদি না চাই, আমার লেখার দরকার নেই, আমার বিটা 3 রিসেপ্টরটা দেওয়ার দরকার নেই। ক্লাসিফিকেশন এমনি দেখা দিই, কোনো অসুবিধা হবে না, বাট ওটা আলাদা করে লেখার দরকার নেই। বোঝা গেল? ক্লাসিফিকেশনটা আমরা টুকটাক করে দেখলাম। এবার যদি আমরা দেখো, আমরা এবার কিছু, আমরা এটা তো বই নেই বা আমার নোটের মধ্যে হয়তো লেখা আছে, তো
তবু আমি একবার বলে নিই, পরে রেকর্ডটা শুনেও লিখে নিতে পারবি। ঘটনা হচ্ছে আমরা এই যে একটু আগে বললাম না যে সিম্প্যাথোমাইমেটিক ড্রাগগুলোকে ওপরে একটা ক্লাসিফিকেশন করা হয়, সেই ক্লাসিফিকেশন হচ্ছে ডাইরেক্টলি অ্যাক্টিং, ইনডাইরেক্টলি অ্যাক্টিং, মিক্সড অ্যাক্টিং। ডাইরেক্টলি অ্যাক্টিং এর মধ্যে কি কি ছিল না, এই যে আমাদের যে সমস্ত এত কিছু যে পড়লাম। এর ইনডাইরেক্টলি অ্যাক্টিং এর মধ্যে আছে অ্যামফেটামিন, কোকেন। অ্যামফেটামিন বলে একটা ড্রাগ আছে আর কোকেন বলে একটা ড্রাগ আছে। এই ড্রাগগুলো যে শুনে রাখ, আমরা আস্তে আস্তে নোটের মধ্যে সব ড্রাগ দেখতে পাবো। 3 নম্বর হচ্ছে আমাদের মিক্সড অ্যাক্টিং। মিক্সড অ্যাক্টিং এর মধ্যে কিন্তু একজনই আছে, সেটা হলো এফিড্রিন। এফিড্রিন বলে একটা ড্রাগ আছে, তোরা হয়তো ইয়েতে পড়েছিস, ফার্মাকোগনোসিতে অলরেডি পড়েছিস। এফিড্রা, এফিড্রার যে কেমিক্যাল কনস্টিটিউট, হ্যাঁ এফিড্রার যে কেমিক্যাল কনস্টিটিউট হচ্ছে এফিড্রিন, সেই এফিড্রিন কিন্তু মিক্সড অ্যাক্টিং গ্রুপের মধ্যে পড়ে। এর এই যে অ্যাক্টিং গুলোর সম্বন্ধে ডিটেলস আমরা একটু পরে পরে পড়বো, সব এক এক আমি স্টেপ বাই স্টেপ আসছি। তো আমরা এখন জাস্ট এক্সাম্পল গুলো জেনে রাখলাম। এবার হচ্ছে আমাদের ক্লাসিফিকেশন আমাদের টুকটাক গেল, এবার আমরা আবার ড্রাগে আসবো। দেখো ড্রাগ শুরু করতে গেলে নিশ্চয়ই আমাদেরকে ডাইরেক্টলি অ্যাক্টিং থেকে শুরু করতে হবে। তাহলে ডাইরেক্টলি অ্যাক্টিং গ্রুপের মধ্যে প্রথম আমাদের যে মেন ড্রাগ, মানে যার সম্বন্ধে সব থেকে ভালোভাবে আমাদেরকে স্টাডি করতে হবে, তারপর আমরা আস্তে আস্তে অন্যটাকে আসবো, সেটা হলো অ্যাড্রিনালিন। অ্যাড্রিনালিন সম্বন্ধে স্টাডি করতে হবে। এবার অ্যাড্রিনালিন সম্বন্ধে স্টাডি কি কি করতে হয় না, প্রথম আমাদের করা উচিত যে অ্যাড্রিনালিনের সিনথেসিসটা কি করে হয়, সেটা আমরা অলরেডি আগের ক্লাসে পেয়ে গেছি। এবার এই যে অ্যাড্রিনালিন, এই অ্যাড্রিনালিনটা সব থেকে বেশি কোয়ান্টিটিতে কোথায় পাওয়া যায় না, আমরা কালকেই সিনথেসিসের মধ্যেই দেখলাম যে অ্যাড্রিনাল কোথায়, মেডুলা। অ্যাড্রিনাল মেডুলা রেজিনের মধ্যে কিডনির যে অ্যাড্রিনাল কর্টেক্স আর অ্যাড্রিনাল মেডুলা দুটো পোর্শন আছে, সেই অ্যাড্রিনাল মেডুলার মধ্যে কিন্তু এই অ্যাড্রিনালিন হরমোন পাওয়া যায় না ওই জায়গায়, কিন্তু সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়। এবার এই যে অ্যাড্রিনালিন হরমোন, এর এই যে অ্যাড্রিনালিন ড্রাগ যা বলবি, নিউরোট্রান্সমিটার যা বলবি এটাকে, এর কিন্তু মেন আমাদের যেটা পড়ে এক্সাম মধ্যে যেটা মোস্ট ভ্যালুয়েবল বা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফার্মাকোলজিক্যাল অ্যাকশন। যে হোয়াট ইজ দ্য ফার্মাকোলজিক্যাল অ্যাকশন অফ দ্য অ্যাড্রিনালিন, হোয়াট ইজ দ্য ইউজ অফ অ্যাড্রিনালিন, অ্যান্ড অ্যাড্রিনালিনের ডোজ কত, এইগুলো কিন্তু আমাদের মেনলি থাকে। এবার আমরা এখন প্রথম যেটা পড়বো যে হোয়াট ইজ দ্য ফার্মাকোলজিক্যাল অ্যাকশন অফ দ্য অ্যাড্রিনালিন, অর্থাৎ আমরা ফার্মাকোলজিক্যাল অ্যাকশন গুলো বোঝাবো কিভাবে রিসেপ্টর কোন রিসেপ্টর উপর বাইন্ড করে আমাদের বডিতে কিভাবে কাজ করছে। আমি একটা কথা বলেছিলাম যে মেকানিজম অফ দ্য অ্যাকশন আর ফার্মাকোলজিক্যাল অ্যাকশন দুটোর কাজ কিন্তু আলাদা। মেকানিজম অফ দ্য অ্যাকশন মানে হচ্ছে কোনো একটা ড্রাগ তার বডির ওপর কিভাবে কাজ করছে, কিভাবে কাজটা করছে। আর ফার্মাকোলজিক্যাল অ্যাকশন মানে কি, কোনো একটা ড্রাগ যখন আমাদের বডিতে গেল, তখন সে বডিতে প্রত্যেকটা অর্গানের ওপর কি অ্যাকশন দেখাচ্ছে। সেটা ভালো হতে পারে আবার খারাপও হতে পারে। এমন না যে ফার্মাকোলজিক্যাল অ্যাকশন মানে শুধুমাত্র ভালো অ্যাকশন হবে, খারাপ হবে না। ভালো খারাপ মিশিয়ে থাকতে পারে, শুধু ভালো থাকতে পারে বা ভালো শুধু খারাপ থাকতে পারে। আমরা অ্যাসিটাইল কোলিনের মাস্কুলিন অ্যাকশন বা অ্যাসিটাইল কোলিনের ফার্মাকোলজিক্যাল অ্যাকশন যখন পড়েছিলাম, তখন দেখতে পেয়েছিলাম একটা বাদ দিয়ে বাকি সবটাই খারাপ। এই কারণের জন্য অ্যাসিটাইল কোলিনটাকে আমরা থেরাপিউটিক্যালি ইউজ করছিলাম না। এতটা বাজে ডেঞ্জারাস বডিতে এফেক্ট তৈরি করার জন্য ওটাকে আমরা থেরাপিউটিক্যালি ইউজ করা বন্ধ করে দিলাম। শুধুমাত্র যখন গিনিপিগ, র্যাবিট বা এদের যখন আমরা ওপর এক্সপেরিমেন্ট করব, সেই এক্সপেরিমেন্ট পারপাসে আমরা অ্যাসিটাইল কোলিনটা ইউজ করি এর হার্মফুল এফেক্টটা হওয়ার কারণের জন্য। তেমনি অ্যাড্রিনালিন কিন্তু দেখো, এবার অ্যাড্রিনালিনের ফার্মাকোলজিক্যাল অ্যাকশন আমরা এবার দেখবো কি কি পয়েন্ট আছে। এবার গ্রুপের মধ্যে চলে এসে দাঁড়াও। দাঁড়া, দেখ পেজটা পেয়েছিস, একটা বইয়ের পেজ আছে, দেখ পেয়েছিস? বাকিরা বাকিরা সব বুঝতে পারছিস? বাকিরা পেয়েছিস? যার নেটের কোনো জায়গায় যদি ডিস্টারবেন্স হয় টাইমটা লক্ষ্য রাখবি, প্রত্যেকে টাইমিংটা লক্ষ্য রাখবি যে কোন টাইমটা আমি শুনতে পেলাম না বা বুঝতে পারলাম না। সেই টাইমিংটা ধরে কত মিনিট ক্লাসটা হচ্ছে একটা টাইমিং তো বুঝতে পারবি, সেই টাইমিংটা আন্দাজ করে স্ক্রিন রেকর্ডটা শুনে নিবি, তাহলেই বুঝতে পেরে যাবি। ওই জায়গাটা শুনে নিলি, যদি বাই চান্স প্রবলেম হয় সন্ধ্যাবেলা তো। এবার আমাদের হচ্ছে দেখো ফার্মাকোলজিক্যাল অ্যাকশন। ফার্মাকোলজিক্যাল অ্যাকশন দেখো দেখো প্রথম পয়েন্টে দেওয়া আছে, তোরা নিজেরাই উত্তর বলবি, কেন আমি অলরেডি রিসেপ্টরের কনসেপ্ট দিয়ে দিয়েছি। তোরা নিজেরাই একটু একটু করে উত্তর বলবি। দেখ এবার আমি শুধু মিলিয়ে দেবো, দেখ এটা আদৌ সত্যি বা মিথ্যে কিনা। দেখো সবার প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাড্রিনালিন। অ্যাড্রিনালিন কার ওপর করছে? হার্ট। হার্টের ওপর অ্যাড্রিনালিন কি অ্যাকশন দেখাবে? এবার তাহলে আমাদেরকে একটা জিনিস জানতে হবে যে হার্টের ওপর কোন রিসেপ্টর অ্যাভেলেবেল ছিল। হার্টের ওপর বিটা 1 রিসেপ্টর, সবাই বুঝতে পারছিস না? M2টা হচ্ছে অ্যাসিটাইল কোলিন। আমি বলতে চাইছি অ্যাড্রিনার্জিক, আমরা যে এখন যেটা সিম্প্যাথোমাইমেটিক ড্রাগ যেটা পড়ছি, সেই সিম্প্যাথোমাইমেটিক ড্রাগের মধ্যে
কোন রিসেপ্টরটা আমাদের হার্টের মধ্যে পাওয়া যায়? শুধুমাত্র সিম্প্যাথোমাইমেটিক গ্রুপ বিটা 1, তাহলে বিটা 1 রিসেপ্টর। হ্যাঁ, এবার এই যে বিটা 1 রিসেপ্টরটা যে আমাদের পাওয়া যাচ্ছে, তাহলে অ্যাড্রিনালিন বিটা 1 রিসেপ্টরের উপর বসে হার্টের উপর অ্যাকশন দেখাবে নিশ্চয়ই। এবার কি অ্যাকশন দেখাবে দেখো, বিটা 1 রিসেপ্টর আছে, তাহলে সেই বিটা 1 রিসেপ্টরের উপর অ্যাড্রিনালটা কি করবে? বসলো। বিটা 1 রিসেপ্টরটা কি করবে? স্টিমুলেট করলো। তাহলে বিটা 1 রিসেপ্টর স্টিমুলেট হয়ে গেল, হয়ে যাওয়ার পর কি হবে? হার্টের রেটটা বাড়বে না কমবে? আমরা অলরেডি আগেই পড়েছি বিটা 1 রিসেপ্টর যদি বেড়ে যায় বাড়বে, বাড়বে। তাহলে বিটা, শুধু এইভাবে বললে হবে না, জিনিসটাকে এইভাবে বলবি, দেখ লেখা আছে হার্টের ফোর্সটা বাড়বে, হার্টের রেটটা বাড়বে, এন্ড হার্টের ফোর্স রেট বেড়ে যাওয়া মানে হার্টের কার্ডিয়াক আউটপুটও বাড়বে। বোঝা গেল? হার্টের ফোর্স বাড়বে, হার্টের রেট বাড়বে, কার্ডিয়াক আউটপুট বাড়বে, আর হার্টের ফোর্স রেট কার্ডিয়াক আউটপুট যদি বাড়ে তাহলে কিন্তু ব্লাড প্রেশারও ইনডাইরেক্টলি বাড়বে। এইখানে আমি একটা কথা বলে দিচ্ছি, ভালো করে আগে কথাটা বুঝবি, শোন ভালো করে। এই যে হার্টের ফোর্সটা বাড়া, রেটটা বাড়া নিয়ে আমি একটা টার্ম ইউজ করতে বলেছিলাম, যখন বাড়ার কেস আছে তখন পজিটিভ আসে, আর যখন কমার কেস আসবে তখন নেগেটিভ আসবে। এখানে যেহেতু বাড়ছে সেহেতু পজিটিভ এলো। এবার হার্টের ফোর্স এবং রেটের ব্যাপারটা নিয়ে কি বলেছিলাম, যে পজিটিভ আয়নোট্রপিক এফেক্ট এন্ড পজিটিভ ক্রোনোট্রপিক এফেক্ট, দুটো টার্মের কথা আমি আগেই উল্লেখ করেছিলাম। এবার দেখ, এইখানে প্রত্যেকটা বিভিন্ন বইয়ে বিভিন্ন রকমের আছে। আমি এই জায়গাটা ধরানোর জন্য তোকে বলছিলাম, দেখ এখানে লেখা আছে রেটের ওপর আয়নোট্রপিক এফেক্ট, ফোর্সের ওপর ক্রোনোট্রপিক এফেক্ট, এটা তো আছে তো। এবার আবার অন্য বই কেডি ত্রিপাঠী বা অন্য কোনো বই ফলো কর, সেখানে দেখতে হবে লেখা আছে ফোর্সের ওপর আয়নোট্রপিক এফেক্ট, রেটের ওপর ক্রোনোট্রপিক এফেক্ট, এরকম দেওয়া আছে। কিন্তু আমি একটা কথা বলছি শোন, বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম থাকে, তোরা এটাকে এইভাবে মনে রাখতে পারিস, কিন্তু দেখ হিসেব মতো, হিসেব যেটা লজিক বলে যে ক্রোনোট্রপিক এফেক্ট বলতে না, এক কথায় আমাদের রিদমিক কন্ডিশনটাকে উল্লেখ করা হয়, হার্টের রিদমটা কেমন হচ্ছে ওটাকে উল্লেখ করা হয়। আর আয়নোট্রপিক এফেক্টের মধ্যে না হিসেব মতো ফোর্স এবং রেট দুটোই পড়ে। এই কনসেপ্টটা যখন আমরা হার্টের ড্রাগ গুলো পড়বো না, সেখানে তোকে প্রমাণ করে দেবো আমি। কিন্তু কি আর বলবো, বিভিন্ন রকম বইয়ে এরকম লিখেছে, হ্যাঁ বিভিন্ন রকম বইয়ে লিখেছে, এরকমটা কিছু করার নেই। যখন হার্টের চ্যাপ্টার গুলো আসবে তখন আমি নিজে প্রমাণ করে দেবো, তখন তোরা নিজেরাও বলবি যে দাদা ওটা মনে হচ্ছে গন্ডগোল ছিল। কিন্তু কিছু করার নাই, বইয়ে লিখেছে। আবার পরীক্ষার সময় এরকম টাইপের যদি পড়ে যায় তখন আমাদের কনফিউজ হয়ে যেতে পারে। সেই জন্য আমি বলবো বইয়ে যেভাবে আছে সেটাকে ফলো কর, এখানে যেটা আছে সেটাকে ফলো কর, কিন্তু মনের মধ্যে কনসেপ্টটাকে রাখবি যে ওরকম। হ্যাঁ, হয়তো লেখার জন্য বা পরীক্ষার জন্য জন্য আমরা এটা করছি, বা যদি হয়তো দেখা যায় দাদা তুমি যেরকম বলে রিদিম বলে কোনো অপশন যদি না আসে, ধরো একটা এমসিকিউ পড়লো, পড়ে রিদিম অপশনটা দিল না, বইয়ের মতো করে অপশন দিল, তখন আমরা কি করব? তো সেক্ষেত্রে সেরকম ভাবে মনে রাখার জন্য বললাম বইয়ের এটাই মনে রাখবি। আর কনসেপ্টটা, অরিজিনাল কনসেপ্টটা কিন্তু আমি যেটা বলছি সেটা মাথায় রাখবি, এটা আমি বলবো। তো এবার ঘটনা হচ্ছে দেখো, তার মানে রেট অফ দ্য কনস্ট্রাকশন পজিটিভ আয়নোট্রপিক, ফোর্স হচ্ছে আমাদের ক্রোনোট্রপিক। এবার এরকম একটা কনসেপ্ট তোরা রাখলি, কিন্তু আমার যে কনসেপ্টটা সেটা মাথায় রাখবি হালকা করে হলেও, সেটা হচ্ছে যে ফোর্স রেট দুটোই কিন্তু আমাদের আয়নোট্রপিকের মধ্যে আসে। আর মানে আমাদের যে ক্রোনোট্রপিক সেটা কিন্তু আমাদের রিদিম, হাতের রিদিমটা কেমন হচ্ছে সেই রিদিমিক কন্ডিশনটাকে অ্যাকচুয়ালি উল্লেখ করে। অ্যাকচুয়ালি দুটো আয়নোট্রপিক এফেক্ট কিন্তু দুটোই উল্লিখিত হয়, ফোর্স এবং রেট। কিন্তু বললাম একটা কথাই, যদি বাই চান্স এমসিকিউ পড়ে যায় তখন তো তোরা ফেঁসে যাবি, ওই জন্য তোকে বইয়ের মতো করে মনে রাখতে হবে, কিছু করার নেই। নেক্সট হচ্ছে ব্লাড ভেসেল। আচ্ছা, এই যে আমাদের হার্টের ওপর যে হার্ট রেট বাড়ছে, কার্ডিয়াক আউটপুট বাড়ছে, তাহলে এগুলো বাড়লেও কিন্তু মনে রাখবি ব্লাড প্রেশারও বাড়ে। হার্টের ফোর্স যদি বাড়ে, হার্টের রেট যদি বাড়ে, কার্ডিয়াক আউটপুট যদি বাড়ে, মানে ব্লাড বেশি বেশি করে হার্ট পাম্প করতে পারছে, তখন কি হয় ব্লাডের একটা প্রেশারও বাড়তে পারে। নেক্সট হচ্ছে ব্লাড ভেসেল। ব্লাড ভেসেলের উপর কি বলছে দেখো, তাহলে এখানে রিসেপ্টরটা কিন্তু লেখা নেই, তোরা কিন্তু অলরেডি এটা ধরে নিবি বা লিখে নিবি যে বিটা 1 রিসেপ্টর এফেক্টের জন্য এই সমস্ত অ্যাকশন গুলো কিন্তু দেখা যাচ্ছে। বোঝা গেল? মানে এর পাশে আমার নোটে মনে হয় লিখে দিয়েছি আমি, এর পাশে ছোট করে বিটা 1 রিসেপ্টর লিখে নিবি। ব্লাড ভেসেল, ব্লাড ভেসেলটা কি বলছে দেখো, অ্যাড্রিনালিন কনস্ট্রিক্ট দ্য ব্লাড ভেসেল অফ দ্য স্কিন এন্ড মিউকাস মেমব্রেন। দেখো স্কিনের, তাহলে ব্লাড ভেসেল তো আমাদের বিভিন্ন জায়গায় আছে, স্কিনেও ব্লাড ভেসেল আছে, মিউকাস মেমব্রেনের মধ্যে ব্লাড ভেসেল আছে, এছাড়া আমাদের স্কেলিটাল মাসলের মধ্যে ব্লাড ভেসেল আছে, আমি যেটা বললাম। এবার দেখো অ্যাড্রিনালিনের আমার দু রকম এফেক্ট দেখো, আমি বলেছিলাম না যে অ্যাড্রিনালিন যেহেতু আলফা বিটা দুটো রিসেপ্টর উপরে বসে কাজ করে,
সেহেতু আলফা রিসেপ্টরের জন্য বডিতে একটা এফেক্ট দেখাবে, বিটা রিসেপ্টরের জন্য বডিতে আর একটা এফেক্ট দেখাবে। দেখো অ্যাড্রিনালিনটা আলফা রিসেপ্টরের এফেক্টের জন্য স্কিনের এবং মিউকাস মেমব্রেনের যে ব্লাড ভেসেলগুলো আছে সেগুলোকে কনস্ট্রিকশন করছে। আবার ওই ড্রাগটাই বিটা রিসেপ্টরের এফেক্টের জন্য, মানে বিটা 2 রিসেপ্টর উপরে এফেক্টের জন্য আমাদের কিন্তু দেখো স্কেলিটাল মাসলের ব্লাড ভেসেলগুলোকে ডায়ালেট করছে। দেখতে পাচ্ছ? তার মানে একটা ড্রাগ, সেই ড্রাগের দু রকম অ্যাকশন। অর্থাৎ আলফা রিসেপ্টরের জন্য স্কিন মিউকাস মেমব্রেনের ব্লাড ভেসেলগুলোকে কনস্ট্রিকশন করে, বিটা 2 রিসেপ্টরের জন্য আবার হার্টের করোনারি ব্লাড ভেসেলগুলোকে ডায়ালেট করে। তাহলে একটা রিসেপ্টরের জন্য কনস্ট্রিকশন হচ্ছে আর একটা রিসেপ্টরের অ্যাকশনের জন্য ডায়ালেশন হচ্ছে। তা তোদের মনে একটা কোশ্চেন হতে পারে তো, যে ধর দাদা আমি চাইছি যে ব্লাড ভেসেলগুলোকে ডায়ালেট করতে, কিন্তু যখন আমি ড্রাগটা দেবো তখন তো সে দু রকম কাজ করবে বডিতে এসে, তাহলে আমাদের তো সমস্যা হবে। তাহলে আমি যে কাজটা করতে চাইছি, ধর তোদের মধ্যে কেউ চাইছিস এই পেশেন্টের ব্লাড ভেসেলটা আমি ডায়ালেট করব, এক্সাম্পল। এবার তোদের কোশ্চেন থাকবে কি যে দাদা অ্যাড্রিনালিন যখন আমি বডিতে দেবো তখন এ তো এরকম করে বাধা নিষেধ মানবে না যে না আমি শুধু ডায়ালেট করবো এখন কনস্ট্রিকশন করবো না। তাহলে অ্যাড্রিনালিনে যেহেতু আলফা বিটা দুটো রিসেপ্টরের উপর অ্যাকশন আছে, সেহেতু অ্যাড্রিনালিন কিন্তু দুটো রিসেপ্টরের উপর বডিতে দেওয়া মাত্র দুটো রিসেপ্টরের ওপরেই বসবে। হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আলফা রিসেপ্টরের এফেক্টের জন্য বিটা রিসেপ্টরের যে ডায়ালেশন যে এফেক্টটা তোরা যেটা চেয়েছিলি সেই এফেক্টটা কিন্তু ঠিকঠাক করে পাবি না। সেক্ষেত্রে কি করতে হবে আমাদেরকে? একটাই উপায়, যখন আমরা পার্টিকুলার কোনো একটা রিসেপ্টরে যখন আমরা পার্টিকুলার কোনো রিসেপ্টরে অ্যাকশন চাইবো তখন আমাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে কি, যে না কোনো একটা রিসেপ্টরের অ্যাক্টিভিটিকে ব্লক করে সেই অ্যাকশনটা নেবো। ধরো আমরা বিটা 2 রিসেপ্টরের উপর বিটা 2 রিসেপ্টরের অ্যাকশনটা চাইছি, আমরা আলফা চাইছি না, তাহলে যে কোনো একটাকে ব্লক করে একটা রিসেপ্টরের অ্যাকশন কেন? এ তো দুটোর উপর কাজ করতে পারে, দুটোর উপর কাজ করলে তো জিনিসটা হবে না, নিউট্রালাইজ হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে। এই জন্য যে কোনো একটা, ধরো আমি চাইছি ডায়ালেশন হতে, তা ডায়ালেশন হতে চাইছি, তাহলে অ্যাড্রিনালিন বিটা 2 রিসেপ্টরের উপর বসে ডায়ালেট করবে, কিন্তু আবার আলফার উপরে তো বসবে, তাহলে আলফার উপর বসে কনস্ট্রিকশন করে দিতে পারে, তাহলে আলটিমেট লাভ কি হবে? এই জন্য পার্টিকুলার কোনো একটা এফেক্ট পাওয়ার জন্য আমাদেরকে এক কাজ করতে হবে, আলফা রিসেপ্টর ব্লকার ইউজ করতে হবে। এই আলফা রিসেপ্টর সাইড থেকে ব্লক করে তারপরে অ্যাড্রিনালিনটা ইনজেক্ট করতে হবে। তাহলে কি সুবিধা হবে? তাহলে অ্যাড্রিনালিন ওই আলফা 1 রিসেপ্টর উপর বসতে পারবে না, সে শুধুমাত্র বিটা 1 রিসেপ্টর গুলোর উপর বসবে, বিটা 2 রিসেপ্টর উপর বসবে, বসে আমাদের ওই এফেক্টটা দেখাবে, ডায়ালেশন এফেক্টটা দেখাবে। অর্থাৎ যার উপর আমরা কাজ করাতে চাইবো সেই রিসেপ্টর উপর কাজ করাতে গেলে স্পেসিফিক্যালি আমাদের একটা সাইডে রিসেপ্টরকে ড্রাগ দিয়ে ব্লক করে দিতে হবে, ব্লক করে অপর রিসেপ্টরের অ্যাকশনটা নিতে হবে। মানে যে সমস্ত ড্রাগ এরকম বাইফেজিক এফেক্ট আছে, দুটো রিসেপ্টর উপর অ্যাকশন করার ক্ষমতা আছে। ব্লাড প্রেসার উপর খতরনাক এফেক্ট দেখো। ব্লাড প্রেসারের উপর অ্যাড্রিনালিনের কিন্তু দু রকম এফেক্ট আছে, এটাকে ইংলিশে বলা হয় বাইফেজিক এফেক্ট। কি দু রকম এফেক্ট আছে না, প্রথমে যখন তুমি অ্যাড্রিনালিনটা কোনো একটা মানুষকে দিলে, তাহলে ফার্স্টেই কি হয় জানো, আলফা 1 রিসেপ্টরের উপর অ্যাড্রিনালিনের অ্যাক্টিভিটি কারণের জন্য প্রথমে ইনিশিয়ালি প্রেসারটা বেড়ে যায়, তারপরে আবার বিটা 1 রিসেপ্টর উপর মানে বিটা 2 রিসেপ্টর উপর অ্যাকশন বসার কারণের জন্য ব্লাড প্রেসারটা ফল করে যায়। অর্থাৎ অ্যাড্রিনালিন যেহেতু আলফা বিটা দুটো রিসেপ্টর উপর বসে কাজ করে, সেহেতু আলফা রিসেপ্টর অ্যাকশনের জন্য প্রথমে ব্লাড প্রেসারটা ইনিশিয়ালি বাড়ে, তারপরে ব্লাড প্রেসারটা বিটা 2 রিসেপ্টরের জন্য ফল করে, এরকম ব্যাপারটা হয়। কিন্তু আমাদের একটা কোশ্চেন, এই যে হঠাৎ করে ব্লাড প্রেসারটা হাই হয়ে যায়, এটা তো খারাপ জিনিস, এটা তো ক্ষতিকর জিনিস। ব্লাড প্রেসার একটু কম থাকলে অসুবিধা নাই, ওটাকে মেনটেন করা যায়, ভালো মন্দ খাবার খেয়ে বা জল খেয়ে মেনটেন করে দেওয়া যায়। কিন্তু যদি ব্লাড প্রেসারটা হাই থাকে সেটা তো খারাপ। ওই জন্য এই যে ইনিশিয়ালি অর্থাৎ প্রথমে আমাদের ব্লাড প্রেসারটা বাড়ছে, সেই অ্যাকশনটাকে প্রিভেন্ট করার জন্য আমাদেরকে একটা কাজ করতে হয়। কি করতে হয় বলতো, যে তাহলে কোন রিসেপ্টরের উপর বসে ব্লাড প্রেসারটা বাড়াচ্ছে, কোন রিসেপ্টরের উপর বসে ব্লাড প্রেসারটা বাড়াচ্ছে দেখতে হবে। তাহলে আলফা রিসেপ্টরের উপর বসে ব্লাড প্রেসারটা বাড়াচ্ছে, বিকজ আলফা রিসেপ্টরটা ব্লাড ভেসেলের মধ্যে, আলফা রিসেপ্টরটা ব্লাড ভেসেলের মধ্যে পাওয়া যায়। তাহলে আমরা জানি আলফা রিসেপ্টরটা উদ্দীপিত হলে কি হবে, কনস্ট্রিকশন হবে, তার মানে ব্লাড প্রেসার বাড়বে। আর বিটা 2 রিসেপ্টরের উপর বসে ব্লাড প্রেসার কমাচ্ছে, কারণ আমরা জানি বিটা 2 রিসেপ্টর ব্লাড প্রেসারকে ডায়ালেট করে, অর্থাৎ ভেসো ডায়ালেশন হয়ে যাবে, তার ফলে ব্লাডটা ইজিলি পাস করতে পারবে, ব্লাড প্রেসার কমে যাবে। তাহলে এবার আমরা চাইছি যে না ব্লাড প্রেসারটা কমছে ঠিক আছে, কিন্তু এই যে ইনিশিয়ালি প্রেসারটা বাড়ছে এটা তো খারাপ। তাহলে এইটাকে আমাদের আটকাতে হবে। এটাকে আটকানোর জন্য এই হঠাৎ করে ব্লাড প্রেসার বেড়ে গিয়ে অনেক সময় অনেক মানুষের স্ট্রোক হয়ে যেতে পারে, বড়সড় ক্ষতি হয়ে যেতে পারে, মাথা মানে কি বলবো, ব্লাড প্রেসার বেড়ে গেলে তো মানুষ মারাও যেতে পারে, হঠাৎ করে আচমকা যদি ব্লাড প্রেসার হাই হয়ে যায়, এরকম অনেক মানুষকে মরতে দেখা গেছে। তো এক্ষেত্রে আমাদেরকে কি করণীয় না, বলছে অ্যাড্রিনালিনটা ইনজেক্ট করার আগে না একটা কাজ করো,
তাহলে আলফা 1 রিসেপ্টর সাইটটাই যখন আমাদেরকে যত ঝামেলা তৈরি করছে, এই আলফা 1 রিসেপ্টর সাইটটাকে ব্লক করে দেখো তো। ওই জন্য কি করা হয় জানিস, সববার প্রথমে আলফা 1 রিসেপ্টর ব্লকার একটা ড্রাগ, অর্থাৎ ড্রাগটার নাম হচ্ছে আর্গোটক্সিন। যে কোনো আলফা রিসেপ্টর ব্লকার আমরা ইউজ করতে পারি, কিন্তু এখানে একটা এক্সাম্পল দিয়েছে, আর্গোটক্সিন বলে একটা ড্রাগ আছে যেটা অ্যাভেলেবেল বা দেওয়া হয়। সে আর্গোটক্সিন বলে একটা আলফা রিসেপ্টর ব্লকার, একে কিন্তু আগে আমাদের বডিতে ইনজেক্ট করতে হয়, তারপরে অ্যাড্রিনালিনটা ইনজেক্ট করা হয়। কেন না, আর্গোটক্সিনটা প্রথমে গিয়ে ওই আলফা রিসেপ্টর সাইটটাকে ব্লক করে রেখে দিল, তারপরে যখন আমরা অ্যাড্রিনালটাকে ইনজেক্ট করব, তারপরে অ্যাড্রিনাল যখন বডিতে যাবে, তাহলে বডিতে যতগুলো আলফা রিসেপ্টর সাইট আছে প্রত্যেকটা অলরেডি ব্লক হয়ে বসে আছে, ওই ড্রাগটা গিয়ে সবকটাকে ব্লক করে দিয়েছে। তাহলে পড়ে থাকবে কোনগুলো, বিটা 2 রিসেপ্টর গুলো পড়ে থাকবে। এবার সে বিটা 2 রিসেপ্টর উপর বসে ব্লাড প্রেশারটা ইয়ে করবে, ফল করবে। তার মানে আমি বলতে চাইছি এখানে যাদের ব্লাড প্রেশারটা হাই হওয়াটাকে কমানোর জন্য আমাদেরকে তো ইউজটা নিতে হবে, বিটা 2 রিসেপ্টরটাকে বাঁচিয়ে রাখতে হবে, আর কি আলফা 1 রিসেপ্টর সাইটটাকে ব্লক করতে হবে। এই যে ফেনোমেনন, এই যে ব্লাড প্রেশারটাকে ইনিশিয়ালি যে ব্লাড প্রেশারটা বেড়ে যাচ্ছে সেটাকে কন্ট্রোলে আনার জন্য আমাদের যে ফেনোমেননটা ইউজ করছি, অর্থাৎ প্রথমে আলফা রিসেপ্টর ব্লকারটাকে ইনজেক্ট করে তারপরে অ্যাড্রিনালিনটাকে ইনজেক্ট করছি ইনিশিয়ালি ব্লাড প্রেশারটাকে হাইটাকে কমানোর জন্য, এই যে ফেনোমেনন, এই ফেনোমেননটাকে বলা হয় ড্যালস ভেসোমিটার রিভার্সাল। এই ফেনোমেননটা কি বলা হয়, ড্যালস ভেসোমিটার রিভার্সাল। বোঝা গেছে? কোনো সমস্যা আছে বুঝতে এটা? বাকিদের কোনো সমস্যা? হ্যাঁ, তাই তো বললাম আলফা 1 রিসেপ্টর, তার জন্য আলটিমেটলি না। এবার আরেকটা কনসেপ্ট বলা হয়নি হয়তো, অ্যাড্রিনালিন কোন রিসেপ্টরের উপরে এফিনিটি সবথেকে বেশি আছে সেটা আমাদেরকে দেখতে হবে আগে। 80 থেকে 90% কিন্তু আলফা রিসেপ্টরের উপরে এফিনিটি অ্যাড্রিনালিনের বেশি আছে। অ্যাড্রিনালিন বলো নর অ্যাড্রিনালিন বলো, এদের কিন্তু আলফা রিসেপ্টরের উপর এফিনিটি বেশি আছে। হ্যাঁ, এরা আলফা বিটা দুটো রিসেপ্টর বসে কাজ করতে পারে, কিন্তু পার্সেন্টেজ দেখতে হবে তো কে কার উপর অ্যাট্রাকশনটা বেশি। এই আলফা রিসেপ্টরের উপর এফিনিটি বেশি থাকে বলেই এই যে অ্যাসিটাইলকোলিনের সাথে যখন আমরা কম্পেয়ার করব না, আমরা জানি কি যে অ্যাসিটাইলকোলিন যে কাজ করে অ্যাড্রিনালিন ঠিক তার এগেনস্ট, অর্থাৎ উল্টো কাজ করে, তাই তো? তাহলে আমরা দেখেছিলাম যে অ্যাসিটাইলকোলিন কিন্তু ব্লাড ভেসেলকে ডাইলেট করতো, মানে ভেসোডাইলেশন করতো। সেই তুলনায় যদি দুটোর মধ্যে আমরা কম্পেয়ার করি যে অ্যাসিটাইলকোলিন আর অ্যাড্রিনালিন, তাহলে আমরা দেখতে পাবো যে অ্যাসিটাইলকোলিন হচ্ছে একটা ভেসোডাইলেটর ড্রাগ আর অ্যাড্রিনালিন হচ্ছে একটা ভেসো কনস্ট্রিক্টর ড্রাগ। আলফা রিসেপ্টর উপর বসে ব্লাড ভেসেলকে কনস্ট্রিকশন করে, অর্থাৎ ভেসোডাইলেশন আর ভেসো কনস্ট্রিকশন এই দুটো ড্রাগ যদি কোনোভাবে একসাথে বডিতে দিয়ে দিস না, তাহলে কি হবে বলতো, আলটিমেট নিউট্রিলাইজেশন হয়ে যাবে, মানে বডিতে কোনো এফেক্টই পাবি না। পরপর দুটো ড্রাগকে দিয়ে দিলে বডির মধ্যে আলটিমেট না পাবি ভেসোডাইলেশন করতে, না পারবি ভেসো কনস্ট্রিকশন করতে, একে অপরকে অ্যান্টাগোনাইজ করে দেয়, অ্যান্টাগোনাইজ করে একে অপরের এফেক্টটাকে নিউট্রালাইজ করে দেয়। কথাটা বোঝা গেল? তার মানে একটা কথা বলছি, তুই বলবি দাদা এবার একটা কথা বল, যার ক্ষমতা বেশি তার এফেক্টটা প্রায়োরিটি বেশি পাবে। এবার অ্যাড্রিনালিন দুটো রিসেপ্টর উপর বসে, ঠিক কথা, আলফা বিটা দুটো রিসেপ্টর বসে মানছি, কিন্তু কার উপর এফেক্টিভিটি বা অ্যাট্রাকশন সব থেকে বেশি? 80 থেকে 90% হচ্ছে আলফা রিসেপ্টরের উপর। বোঝা গেল? তাহলে নিশ্চয়ই যার 80 থেকে 90% উপর এফেক্টিভিটি বা অ্যাট্রাকশন বেশি থাকবে তার এফেক্টটা সব থেকে বড় হয়ে দেখা যাবে 10% এফেক্টটার থেকে। মানে আমি বলতে চাইছি একটা ছেলে, সে একজন শুধু গান জানে, খুব ভালো গান করতে পারে, আর একজন গানও জানে আর নাচও জানে। বোঝা গেল? তাহলে এখন ঘটনা হচ্ছে যে ছেলেটা গান নাচ দুটো জানে তার একটা দিকে কমজোরি থাকবে, একটা দিকে সব থেকে বেস্ট থাকবে। আর যে স্পেশালাইজেশন, বোঝা গেল, ধর একটা ছেলে গান নাচ দুটো জানে, নাচটা জানে, গানটা কিন্তু হাই লেভেলে, মানে সে সারেগামাপা বা বড় সড়ো স্টেজ পারফরমেন্স করেছে, কিন্তু নাচের পারফরমেন্সটা অত লেভেল পর্যন্ত যেতে পারেনি। তার মানে এটা না যে সে নাচ জানে না, ব্যাপারটা ঠিক। এখানে গানের দিকটা হচ্ছে আলফা রিসেপ্টরের দিক, আর বিটা রিসেপ্টর হচ্ছে নাচের দিকটা। তাকে সবাই কি হিসেবে চেনে বেশি? যেহেতু সে বড় বড় স্টেজ পারফরমেন্সটা গান দিয়ে শুরু করেছে, লোকে কিন্তু তাকে গানের দিকটা থেকে বেশি চেনে। তার মানে এটা না যে টুকটাক অনেকে জানে যে সে নাচও জানে কিন্তু সব থেকে ভালো গান জানে। এরকম ব্যাপারটা হচ্ছে যারা বাইফেজিক এফেক্ট দেখায়
যারা দুটো রিসেপ্টরের উপর বসে কাজ করে আমাদেরকে চুজ করতে হবে বা দেখতে হবে যে কোন রিসেপ্টরের উপর অ্যাট্রাকটিভনেস বা কোন রিসেপ্টরের এফেক্টিভিটিটা বেশি শো করছে, কোন রিসেপ্টরের উপর এফিনিটিটা সব থেকে বেশি হাই, তার অ্যাকশনটা সব থেকে বড় করে দেখা যাবে বডির মধ্যে। নেক্সট হচ্ছে স্মুথ মাসেল। দেখো স্মুথ মাসেল গুলো কি বলছে, জিআইটি ট্র্যাক্টের যে স্মুথ মাসেল মানে আমাদের স্টোম্যাক, তার যে স্মুথ মাসেল ওগুলোকে রিল্যাক্স করে গেল। তাহলে রিল্যাক্স করা মানে কোন রিসেপ্টরের উপর বসে কাজ করবে, বিটা 2 রিসেপ্টরের উপর বসে কাজ করবে। এইখানে কিন্তু রিসেপ্টর গুলো লেখা নেই, মানে আমাদেরকে রিসেপ্টরটা লিখে নিতে হবে। আচ্ছা আমার নোটে আছে মনে হয় লেখা, তাই একটু চেক করে নিবি, আমি বলে দিচ্ছি একটু মনে রাখ। যখনই রিল্যাক্সেশনের গল্প আসবে সেখানে লিখে দিবি ডিউ টু বিটা রিসেপ্টর, ডিউ টু বিটা রিসেপ্টরের জন্য। ব্রঙ্কিয়াল, অ্যাড্রিনাল রিল্যাক্সেস দ্য ব্রঙ্কিয়াল স্মুথ মাসেল, অর্থাৎ রিলিভ দ্য স্প্যাজম, মানে যে অ্যাজমাটিক পেশেন্ট যাদের স্প্যাজম তৈরি হয়, কন্ট্রাকশন তৈরি হয়, স্মুথ মাসেল গুলো কন্ট্রাক্ট হয়। ইনকামিং কল এসেছিল, আমি থেমে গিয়েছিলাম, ঠিক আছে, কিছু বলিনি আমি আবার স্টার্ট করছি, ঠিক আছে। ইনকামিং কল এসেছিল। তো ব্রঙ্কিয়াল স্মুথ মাসেল গুলোকে রিল্যাক্স করছে, তার মানে এটাও বিটা 2 রিসেপ্টর অ্যাকশনের জন্য। নেক্সট ইউটেরাস, ইউটেরাসের ক্ষেত্রে বলছে দেখো the rat uterus is relaxed on the species present rather than the pregnancy। আচ্ছা এটা হচ্ছে আমাদের প্রেগন্যান্সির উপর ডিপেন্ড করে, কোন টাইমে বেশি হবে না কম হবে, কতটা এফেক্টিভিটি দেখাবে সেটা প্রেগন্যান্ট ওমান এবং নর্মাল পার্সনের সাথে কম্পারিজন করে দেখা যাবে আর কি। স্প্লেন, দ্য স্প্লেনিক ক্যাপসুল ইজ কন্ট্রাক্টেড। এই যে স্প্লিন, আমাদের যে স্প্লিন আছে প্লিহা, সে প্লিহার যে ক্যাপসুল গুলো আছে ওগুলো কিন্তু কন্ট্রাক্টেড হয়, বুঝা গেল। তার মানে সব জায়গায় রিল্যাক্সেশন করে না, কিছু কিছু জায়গায় কিন্তু আলফা রিসেপ্টরের জন্য কন্ট্রাকশনও করে, কিছু কিছু ব্যতিক্রমী কেস থেকে স্প্লিনটা দেখতে পেলাম। হেয়ার ফলিকেল, দেখো হেয়ার ফলিকেলটা একটা কেস আছে। হেয়ার ফলিকেলের মধ্যে যে আমাদের চুলের গোড়ায় একটা মাসেল আছে, মাসেলটার নাম মনে রাখবি পাইলোমোটর মাসেল, বা যেটাকে পিলোমোটর মাসেলও বলে। এই মাসেলটা থাকে বলে কিন্তু এই যে হেয়ারটা স্ট্রেট হয়ে থাকে, চুলটাকে দাঁড় করাতে পারিস মোটামুটি, পিলোমোটর মাসেলটা থাকে বলে। এবার এই মাসেলটাকে কন্ট্রাকশন করে, তার মানে দেখতে পাচ্ছ মানে এই অ্যাড্রিনালিন কিছু কিছু মাসেলকে রিল্যাক্স করছে, আবার কিছু কিছু জায়গাকে কন্ট্রাকশন করছে। যেগুলোকে কন্ট্রাকশন করবে সেগুলোকে আলফা রিসেপ্টরের জন্য কন্ট্রাকশন করবে, আর যেগুলোকে রিল্যাক্সেশন করছে সেগুলোকে বিটা 2 রিসেপ্টরের জন্য করছে। এই যে হেয়ার পিলোমোটর যে মাসেলটা আছে হেয়ার ফলিকুলের মধ্যে, এগুলোকে কন্ট্রাকশন করছে, যার ফলে চুলটা কি হয়, ইরেকশন হয়। ইরেকশন মানে কি কে বলতে পারবি, বল। ইরেকশন মানে কি, হ্যাঁ ইরেকশন হয়। মাসেলগুলো যত কন্ট্রাকশন হবে তত তো চুলটা খাড়া হবে না, দেখেছিস সেই টিভিতে অ্যাড দিতে মনে আছে, সে কারেন্টের শক খাওয়া অ্যাড দিতে চুলগুলো খাড়া হয়ে গেছে, দেখেছিস? ওইগুলো কারেন্টের শক খাওয়ার সময় কি হয় বলতো, মাসেলগুলো কন্ট্রাকশন হয়ে যায়, ওই জন্য ওরকম খাড়া হয়ে উপর দিয়ে লম্বা হয়ে যায়, বুঝলি? এই হচ্ছে ঘটনা। এবার হচ্ছে আই, চোখের ওপর একটা জিনিস দেখো, অ্যাড্রিনালিন প্রডিউসেস দ্য মাইড্রাইসিস and reduction in the intraocular tension। হ্যাঁ বল ওসি বল। এই কিছু শুনতে পাচ্ছ না, তুই পরে আমাকে বলিস, ঠিক আছে, পরে বলিস আমাকে, হ্যাঁ পরে আমাকে পরে পার্সোনালি জিজ্ঞেস করে, পরে বলিস আমাকে, কথা শুনতে পাচ্ছ না কেটে যাচ্ছে, এমনি কল করে পরে আমাকে জিজ্ঞেস করবি। অ্যাড্রিনালিন প্রডিউসেস দ্য মাইড্রাইসিস and reduction of the intraocular tension। তাহলে অ্যাসিটাইলকোলিন কি করতো, মিওসিস না মাইড্রাইসিস? অ্যাসিটাইলকোলিন কি করতো, মিওসিস না মাইড্রাইসিস? বল 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 বল, উত্তর বল। মিওসিস তৈরি করতো, বাকি হ্যাঁ অ্যাসিটাইলকোলিনটা মিওসিস তৈরি করতো, বাকিরা চুপ থাকছিস কেন, ভুলে যাচ্ছিস নাকি? সব প্র্যাকটিস করবি একদম, এএনএস যেন প্রতিদিন একবার একবার করে প্র্যাকটিস করা হয়। মিওসিস তৈরি করে, মিওসিস মানে কন্ট্রাকশন অফ দা, এই কনস্ট্রিকশন অফ দা পিউপিল, পিউপিল গুলো শুরু হয়ে যায়। আর মাইড্রাইসিসের উল্টো ডায়ালেশন। তাহলে এখানে একটা কথা হচ্ছে, অ্যাড্রিনালিন বা নরঅ্যাড্রিনালিন কি করে বলতো, এখানে অ্যাড্রিনালিন বা নরঅ্যাড্রিনালিন যেটা বলছে যে আমাদের জীবনে স্মুথ মাসেল গুলো আছে। আচ্ছা একটা কনফিউশন আছে, ওটা পরে বলছি সববার লাস্টে, আমি আগে এটা পড়ি।
মাইডারেক্সিন মানে হচ্ছে ডাইলেশন অফ দ্য পিউপিল। এবার রিডাকশন ইন দ্য ইন্টারঅকুলার টেনশন। আচ্ছা এই অ্যাড্রিনালিন এরা কি ডাইরেক্ট গ্লুকোমার সাথে রিলেটেড? মানে বলতে চাইছি যে ক্যানাল অফ স্কিম্যান, ওই যে আমাদের সিলিয়ারি মাসেল, হ্যান ত্যান, এগুলোর সাথে ডাইরেক্ট রিলেটেড থাকে কি? এই মানে সিম্প্যাথোমাইমেটিক গ্রুপের ড্রাগগুলো কি ডাইরেক্টলি রিলেটেড থাকে? না না, বিপরীতে কাজ করে, ওটা সব ক্ষেত্রে তো নাও হতে পারে। তার মানে আমি বলতে চাইছি ধর তোর মানে তোর একটা বন্ধু আছে তো, হ্যাঁ, সে যা কাজ করে তুই তার বিপরীতে কাজ করিস। এবার এমন তো না যে সে যতগুলো কাজ করে প্রত্যেকটা কাজের বিপরীতে তুই করিস। হয়তো দেখা গেলো সে সারাদিনে 10টা কাজ করে, তার মধ্যে তুই 7টা কাজ করিস, 7টা ওর বিপরীতে কাজ করিস, বাকি 3টে ওর সাথে কোনো সম্পর্ক নেই। সে করে তুই করিস না। বোঝা গেল? আমি মানে যেটা বলতে চাইছি, অ্যাড্রিনালিন কি ডাইরেক্ট গ্লুকোমার সাথে রিলেট আছে? মানে ডাইরেক্ট বলতে আমি বলতে চাইছি যে এই সিলিয়ারি মাসেল, হ্যান ত্যান, ওগুলোর সাথে কি ডাইরেক্টলি কোনো রিলেট আছে? এবার এটা নিয়ে হচ্ছে আমার কনফিউশনটা ছিল, এটাই বলছি। একটা দুটো বইয়ে দেওয়া আছে কি জানিস, একটা দুটো, হ্যাঁ বল। না ও, হ্যাঁ এটা তো বলা যেতে পারে, কিন্তু এবার সমস্যা খটকা যেটা, আমি তোদের সাথে আলোচনা করার জন্যই বললাম ব্যাপারটা। একটা বইয়ে দেওয়া আছে, ছোট যে বইটা আছে ওখানের মধ্যে কি আবার দেওয়া আছে যে সিম্প্যাথোমাইমেটিক গ্রুপের ড্রাগগুলো নাকি কোনো সঙ্গ নেই, মানে ওর প্রতি কোনো এফেক্টিভিটি দেখাতে পারে না। কিন্তু আমাদের লজিক তো অন্যরকম কথা বলছে। এ যখন মাসেলগুলোকে রিল্যাক্স করতে পারে, সেহেতু তাহলে সিলিয়ারি মাসেলটা থাকে। আমাদের এই যে গ্লুকোমার কেসটা, গ্লুকোমাটা কি নিয়ে হয়েছিল আগে আমি এগুলো বলেছিলাম, যে সিলিয়ারি মাসেলের উপর সবকিছু ডিপেন্ড করে। আমাদের চোখে সিলিয়ারি মাসেল আছে, সেই সিলিয়ারি মাসেলটা যখন, হ্যাঁ, সেই সিলিয়ারি মাসেলের কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশনের উপর সবকিছু ডিপেন্ড করে। কন্ট্রাকশন রিল্যাক্সেশনের উপর সবকিছু ডিপেন্ড করে, কেননা যদি সিলিয়ারি মাসেল কন্ট্রাকশন হয়, তাহলে আমাদের যে ক্যানাল অফ স্কিম্যান, মানে সিলিয়ারি মাসেল কন্ট্রাকশন হওয়া মানে কি, সিলিয়ারি মাসেলের মুভমেন্ট হবে। আর সিলিয়ারি মাসেল যদি মুভমেন্ট হয়, তাহলে আমাদের যে ক্যানাল অফ স্কিম্যান নালীটা আছে, ওর মধ্যে দিয়ে যে অ্যাকোয়াস হিউমারটা পাস করে, অ্যাকোয়াস হিউমার যে লিকুইডটা পাস করে চোখের মধ্যে, সেই অ্যাকোয়াস হিউমার লিকুইডটা হচ্ছে ইজিলি পাস করতে পারে। যার ফলে কিন্তু আমাদের চোখের মধ্যে অ্যাকুমুলেশন হয়ে যাওয়া বা জমে যাওয়া এরকম ব্যাপার থাকে না। আর জল যদি জমে না যায়, তা যদি জমে যেত তাহলে কি হতো, চোখের যে ছোট ছোট ব্লাড ভেসেলগুলো আছে ওর মধ্যে জমে গেলে, ওই নালীটার মধ্যে জমে গেলে প্রেসার পড়তো চোখের উপর, চোখের প্রেসারটা বাড়তো ভিতরের, যার ফলে আমাদের পাশে যে অপটিক নার্ভটা আছে সেই অপটিক নার্ভটা ড্যামেজ হয়ে যেত, যার ফলে গ্লুকোমা হওয়ার একটা চান্সেস থাকে। কিন্তু এখানে কন্ট্রাকশন হওয়া মানে কিন্তু এটা হবে না। যদি রিল্যাক্স হয়ে যায়, সিলিয়ারি মাসেল যদি প্যারালাইজ হয়ে যায়, কোনো কিছু স্তব্ধ হয়ে যায়, তাহলে কোনো মুভমেন্ট যদি সিলিয়ারি মাসেলে না হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের ওই ক্যানেল অফ স্কিমের নালীর মধ্যে যে অ্যাকোয়াস হিউমারটা পাস হয়, সেটা কিন্তু সঠিকভাবে পাস করতে পারবে না, নালীটা সরু হয়ে যাবে এবং পাস করতে পারবে না, যার ফলে ওই জায়গায় অ্যাকুমুলেশন হয়, অর্থাৎ ঠিকঠাক ক্লিয়ার হয় না, ওই জায়গায় অ্যাকুমুলেশন হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে, যার ফলে কিন্তু প্রেসার বাড়বে, অপটিক নার্ভ ড্যামেজ হবে, যার ফলে কিন্তু গ্লুকোমা হওয়ার একটা চান্সেস থাকে। এটাই হচ্ছে সিলিয়ারি মাসেলের কন্ট্রাকশন আর সিলিয়ারি মাসেলের রিল্যাক্সেশনের উপর দুটো ডিপেন্ড করে। তাহলে অ্যাসিটাইলকোলিন কি করছিল, একটা ভালো কাজ করেছিল, সিলিয়ারি মাসেলে কন্ট্রাকশন করেছিল, মানে গ্লুকোমার ক্ষেত্রে কিছুটা বেনিফিশিয়াল এফেক্ট দেখাতে পারছিল। কিন্তু অ্যাড্রিনালিন কি করে, আমার মনে হয় বইয়ের ওই লাইনটা ভুল দেওয়া আছে, এটা নিয়ে হচ্ছে আমার কনফিউশন। তোদের কারো কাছে মুরগেসের একটা বই আছে? যাদের কাছে মুরগেসের বই আছে তারা একটা জিনিস লক্ষ্য কর, ওইখানে কিন্তু ওই জায়গাটা প্রবলেম করা আছে। আচ্ছা আমি 1 মিনিট, একটু একটু 2-3 মিনিট ওয়েট কর, আমি এই জায়গাটা একটু ক্লিয়ার করে নিই। আমাদের লজিক কিন্তু বলছে অ্যাড্রিনালিন স্মুথ মাসেলগুলোকে রিল্যাক্স করতে পারে, করে কিন্তু আমাদের কি বলে গ্লুকোমাটা যে ব্যাপারটা, দেখেছিস 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 রিডাকশন ইন দ্য ইন্টারকুলার টেনশন, এখানে এখানে বলতে চাইছি অ্যাড্রিনালিনটা কিন্তু অ্যাসিটাইলকোলিনের মতো। দেখি এই জায়গাটা গন্ডগোলটা দেখ কেমন, আলফা বিটা দুটো রিসেপ্টর তো কাজ করে, এবার আলফা রিসেপ্টর উপর যদি কাজ করে তাহলে অ্যাড্রিনালিন কি করবে, তাহলে নিশ্চয়ই এই সিলিয়ারি মাসেলগুলোকে কি করবে, পিউপিল। দাঁড়াও 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 দাঁড়াও, লিঙ্কিংটা খুঁজতে হবে কোত্থেকে বলতো। যখন আমাদের পিউপিলটা ডায়ালেট হচ্ছিল তখন সিলিয়ারি মাসেল কিন্তু রিল্যাক্সেশন হচ্ছিল, এইভাবে কিন্তু লিঙ্কিংটা খুঁজতে হয়। কিন্তু এবার আমাকে দেখতে হবে এটা ডাইরেক্টলি ওর সাথে লিঙ্ক আছে কি নেই। দাঁড়া ওয়েট, কেন অ্যাড্রিনালিন আলফা রিসেপ্টর উপর কাজ করে, কিন্তু মনে রাখতে হবে অ্যাড্রিনালিন আলফা রিসেপ্টর উপর কাজ করে, তাহলে আলফা রিসেপ্টর কিন্তু বিভিন্ন স্মুথ মাসেলগুলোকে কি করে, কন্ট্রাকশন করে। আর স্মুথ মাসেল কন্ট্রাকশন হলে সিলিয়ারি মাসেলে মুভমেন্ট হবে, আর সিলিয়ারি মাসেলে মুভমেন্ট হলে কিন্তু চোখের প্রেসারটা কমবে, অর্থাৎ গ্লুকোমা হবে না।
গ্লুকোমা না হওয়ার ক্ষেত্রে একটা এফেক্ট। এটা হচ্ছে আমাদের লজিক। কিন্তু আবার কোনো একটা বইয়ে এরকম লেখা আছে নাকি যে ডাইরেক্ট সিলিয়ারি মাসেলের উপর নাকি ওর কোনো এফেক্ট থাকে না, এটা ভুল লেখাও থাকতে পারে প্রিন্টিং মিস্টেকের কারণের জন্য। এটাকেও আমাদের লজিক কিন্তু বলছে অ্যাড্রিনালিন আলফা রিসেপ্টর উপর কাজ করে, করে আলফা রিসেপ্টর গুলো আবার কাজ করলে আমাদের স্মুথ মাসেল গুলো কন্ট্রাকশন হবে। আর তার মধ্যে সিলিয়ারি মাসেল ইজ ওয়ান টাইপস অফ স্মুথ মাসেল। তাহলে সিলিয়ারি মাসেল যদি কন্ট্রাকশন হয় তাহলে মাসেলের মুভমেন্ট হওয়া মানে আরামসে অ্যাকোয়াস হিউমারটা নালীর মধ্যে দিয়ে পাস করতে পারবে, যার ফলে কিন্তু কোনো রকম চোখের প্রেসারও বাড়বে না, যার ফলে গ্লুকোমা হবে না। এইখানে কিন্তু ওই কথাই লেখা আছে রিডাকশন ইন দ্য ইন্টারকুলার টেনশন, তার মানে চোখের ইন্টারকুলার প্রেসারটা কমে যাচ্ছে। হ্যাঁ বল। সার্কুলার মাসেল রেডিয়াল মাসেল তো আমি সার্কুলার মাসেল রেডিয়াল মাসেল দুটো তো আমি মিওসিস মাইডাইসিসের ক্ষেত্রে বললাম, কিন্তু আবার গ্লুকোমার জন্য যেটা মেন বলেছিলেন সেটা হচ্ছে সিলিয়ারি মাসেল। কথাটা বোঝা গেল? ওদের সাথে লিঙ্কেজ আছে। এবার ঘটনা হচ্ছে একটা বইয়ের মধ্যে লেখা আছে, এবার আমি কোনো বড় বই এখনো দেখিনি, একটা বইয়ের মধ্যে অনেকদিন বাদ আমাদের লজিক তো বলছে যে না ইন্টারকুলার টেনশনটা কমাচ্ছে, এখানেও লেখা আছে তাই, কিন্তু এই বইয়ের মধ্যেই আমার একটা জায়গায় লেখা ছিল যে ডাইরেক্ট ইয়ের সাথে কোনো লিঙ্কেজ নেই। আমার কাছে এই বইটা এই মুহূর্তে নেই, বুঝতে পারলি? এই বইটা কারো কাছে যদি থাকে আমাকে ওই জায়গাটা ছবি তুলে পাঠালে তোকে দেখাই, সব থেকে ভালো হবে জায়গাটা, বুঝতে পারলি? আগে আগে দেখ আগে দেখ আগে দেখ আগে পয়েন্টটা তোদেরকে দেখাই, নাহলে নাহলে বুঝতে পারবি না। আগে জায়গাটা দেখাই তোদেরকে আগে, তারপরে বইটা। এই পার্থ আছিস? পার্থ শুনতে পাচ্ছিস? বলছি তুই ওই তোর কাছে তো মুরগেসের বই আছে, ওখান থেকে ওই জায়গা থেকে যে লাইনটা আছে ওই ড্রাগ অ্যাক্টিং অন দ্য আই বলে দেখবি ওইখানে প্রথমে ঢুকে একটা পাতার পর সেকেন্ড থার্ড নম্বর পেজ যায়, 3 নম্বর পেজ যায়। এই ওই একটু ছবি তুলে পাঠাতে গ্রুপে, বা আমাকে পাঠা, আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। এই জায়গাটা ওদেরকে দেখায়, তোরা নিজেরাই ডিটেকশন করবি এটাকে কি বলবো আমরা কম্পেয়ার করে। ড্রাগ অ্যাক্টিং অন দ্য আই ইয়েতে যা, ইন্ট্রোডাকশন মানে ইন্ট্রোডাকশন যেটা আছে ওখানে যা, যে ড্রাগ অ্যাক্টিং অন দ্য আই লেখা আছে, চ্যাপ্টারটাই চলে আয়, প্রথম পেজটা উল্টারি, সেকেন্ড পেজটা এই পাশেটা, 3 নম্বর পেজটাতে আছে। 1 মিনিট দ্বারা এই জায়গাটা ক্লিয়ার হওয়া উচিত। হুম, হ্যাঁ শোনা যাচ্ছে? ড্রাগ অ্যাক্টিং অন দ্য আই বলে যে চ্যাপ্টারটা আছে ফার্মাকোলজির বইটাতে, ওই চ্যাপ্টারটার 3 নম্বর পেজে গিয়ে যে ছবিটা আছে ওটা ছবি তুলে পাঠা গ্রুপের মধ্যে। শোনা গেল কথাটা? পাঠা, জলদি পাঠা। ইন্ট্রোডাকশনে যা, ড্রাগ অ্যাক্টিং অন দ্য আই বলে লেখা আছে দেখ, ওই পেজ নাম্বারে গিয়ে প্রথম পেজটা, সেকেন্ড পেজটা, 3 নম্বর পেজটা ছবি তুলে পাঠা। তোরা কি কেউ বই কিনেছিস রে? কেউ একজন কেউ কেনা আছে কারো কাছে কেনা? বাকিদের কাছে কারো কাছে নেই? আরে ওটা না রে, কেডি ত্রিপাঠী বা শর্মা কারো কাছে আছে? কেডি ত্রিপাঠী বা শর্মার বই কারো কাছে আছে? যে কোনো একটা, যাদের কাছে আছে তারা একটু ওই জায়গাটা গিয়ে দেখতো রে, এই জায়গাটা একটু গিয়ে দেখ তো কি লেখা আছে। আমার কাছেও আছে, আমি দেখতে টাইম লাগবে, তোদের মধ্যে একজন দেখ, তাহলে আমি দেখি দাঁড়া। এই বিভিন্ন বইগুলো দেখতে হবে কোথায় কি দিয়েছে না দিয়েছে, তাহলে লজিকটা আমরা ধরতে পারবো যে কার লজিকটা ঠিক। এই এনএস চ্যাপ্টার লজিক ছাড়া কোনো কাজ হবে না। অন্য চ্যাপ্টার গুলো তবু ঠিক আছে, এখানে উল্টো পাল্টা বলার জায়গা নেই এখানে, বুঝতে পারলি? দাঁড়া 1 মিনিট, দাঁড়া দাঁড়া দেখে নিচ্ছি, একটু ওয়েট কর, দেখে নিচ্ছি। আর তোকে যে ছবিটা পাঠাতে বললাম পাঠা, পারতো? কিসের ওপর আমরা পড়ছি যেন, কিটার ডাউট হলো? আয় না? হ্যাঁ
আমি এই যে বড় বই আছে না, শর্মার বই, সেই শর্মার বই ফলো করে আমরা একটা জিনিস কিন্তু খুব ভালো করে দেখতে পেলাম, ওইখানে কিন্তু আমাদের লজিকটাই ঠিক দেওয়া আছে। আরে তোর যদি লজিক ঠিক থাকে না, তুই যে কোনো বই দেখে নে, মিলিয়ে নে যত বড় বড় বই, আলফা রিসেপ্টর লেখা আছে, আলফা রিসেপ্টর অ্যাগনিস্টের উপর কাজ করছে, করে আলফা রিসেপ্টরটাকে স্টিমুলেট করছে। এবার আলফা রিসেপ্টরটা যেহেতু কনস্ট্রিকশন করে বা কন্ট্রাকশন করে, মাসেল কন্ট্রাকশন করে, তাহলে সিলিয়ারি মাসেল একটা মাসেল, ওই মাসেলকে কন্ট্রাকশন করছে, করলে যে অ্যাকোয়াস হিউমার যে আউটফ্লো, অর্থাৎ অ্যাকোয়াস হিউমারটা আরামসে নালীর মধ্যে পাস করতে পারছে সিলিয়ারি মাসেলের মুভমেন্টের কারণের জন্য। পাস করে গেলে চোখের ওপর প্রেশারটা কমে যাচ্ছে, যার ফলে চোখের যে অপটিক নার্ভ সেটা ড্যামেজ হচ্ছে না, যার ফলে আমাদের গ্লুকোমা কিন্তু হচ্ছে না। অর্থাৎ চোখের প্রেশারটা কিন্তু ওই জন্য হচ্ছে রিডাকশন ইন দা ইন্ট্রা অকুলার টেনশন। ইন্ট্রা কথার অর্থ কি? ভিতরে। কার ভিতরে? অকিউলার মানে কি? চোখ। চোখের ভিতরে প্রেশারটা কিন্তু কমাচ্ছে। এটাই কিন্তু মেল লজিক আমি একটা বইয়ে দেখলাম। তোরা যাদের কাছে বই আছে তারাও দেখতে পারিস, এই মানে অ্যাডিনাইডের ফার্মাকোলজিক্যাল অ্যাকশনটা গিয়ে যে আই, ঠিক আছে, ওটা কিন্তু আমরা আমাদের লজিকটা ঠিক দেখলাম। এবার এই বইটাতে কি লেখা আছে আমরা একটু দেখে নিই, তারপর তোরা নিজেরা ঠিক করবি দাদা কোনটা ঠিক। দেখ 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 এবার কি বলবি তোরা নিজেরা বল, আমি পাঠাচ্ছি দাঁড়া, আমি স্ক্রিনশট ইয়ে পাঠাচ্ছি, তোরা নিজেরা বল কি বলবি এবার, কোন লজিক দিবি বল এবার, দেখাচ্ছি দাঁড়া। দেখেছিস 107 নম্বর পেজে ওপরের দিকেরটা পড়, 107 নম্বর পেজের ওপরের দিকে সিম্প্যাথোমাইমেটিকটা লেখা আছে, ওখানে দেখ কি লেখা আছে, কোনটা ভুল? হ্যাঁ বল। হ্যাঁ 100, ও আচ্ছা, অজয় কি পাঠিয়েছিস? অজয় পাঠিয়েছে। তাহলে আমার দেখ কন্ট্রাকশন অফ দ্য সার্কুলার মাসেল আইরিস মিওসিস করছে সিরিয়ে, দেখ দেখ দেখ, তার মানে আমাদের লজিকটা কিন্তু ঠিক। কেডিপি পার্টির বই বল, শর্মার বই বল, প্রত্যেকটা কিন্তু আমাদের লজিকটা ঠিক আছে, না আমরা যেভাবে স্টাডিটা করে এসেছি। বইটাই কেমন ভাবে ভুলটা দিয়ে তুই শুধু দেখ, তুই নিজের চোখে দেখ, ওই ছোট বইটায় ভুলটা কেমন দেওয়া আছে, কেন পড়তে গিয়ে তোদের অনেক সময় প্রবলেম হতে পারে, ওই জন্য ধরিয়ে দিলাম ব্যাপারটা। 107 নম্বর পেজের সিম্প্যাথোমাইমেটিক ড্রাগে লেখা আছে, দেখ, দে ডু নট রেইজ দ্য ইন্টারকুলার টেনশন, খুব ভালো কথা, they do not affect the ciliary muscle, they do not paralyze the accumulation, they do not raise the intercostal tension, it may lower because of the contraction of the blood vessel in the eyeball. এরা বলছে সিলিয়ারি মাসেলের উপর কোনো এফেক্ট করে না, সিলিয়ারি মাসেলের উপর বলছে কোনো এফেক্ট করছে না। কথাটা বোঝা গেল? একদিকে এই পয়েন্টে লেগেছে সিলিয়ারি মাসেলের উপর এফেক্ট করছে না, অপরদিকে আর একটা বই লেখা আছে কন্ট্রাকশন অফ দ্য সিলিয়ারি মাসেল হচ্ছে। অজয় যেটা পাঠিয়েছে মানে কেডিপি পার্টির বইটা, এই দেখ সেটাও পাঠাচ্ছি তোদের কাছে আমি, দেখ এবার তোরা নিজেরা বল যে কোনটাকে ভুল বলবি কোনটাকে ঠিক বলবি। সুব্রত দেখতে পাচ্ছিস? সুব্রত দেখতে পাচ্ছিস কেমন অবস্থা দুটো বইয়ে দুরকম? হ্যাঁ, তার মানে কিন্তু হিসেব মতো লজিক্যালি আমরা যেটা আছে পাঠিয়েছি 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 লজিক্যালি যেটা আমরা যাচ্ছি সেটাই কিন্তু হিসেব মতো ঠিক। দুটো বইয়ে কিন্তু আমাদের এই বইটা ভুল আছে, মানে হচ্ছে প্রিন্টিং মিস্টেক করে ফেলেছে, ভুল করেছে লেখাটা। কেন আমরা দুটো বইয়ের ক্ষেত্রে দেখলাম বড় বড় বই, সেক্ষেত্রে কিন্তু আমাদের লজিক যেটা আছে সেটা কিন্তু ঠিক।
বোঝা গেল? আর এইটাতে কিন্তু দেখছি ভুল দেওয়া আছে, তার মানে আমাদের লজিকটা ধরে আমাদেরকে এগোতে হবে, অর্থাৎ ওই বইয়ে যে ভুলটা আছে সেটা যাতে পড়তে গিয়ে যাতে ভুল না হয় সেই জন্য আমার এত কিছু বলা। চলো এবার চলে এসো আয় হয়ে গেল। এবার স্কেলিটাল মাসেল, এর নেক্সট পয়েন্ট হচ্ছে আমাদের ফার্মাকোলজিক্যাল অ্যাকশনের মধ্যে স্কেলিটাল মাসেল। অ্যাড্রিনালিন ইমপ্রুভ দ্য নিউরোমাসকুলার ট্রান্সমিশন, ইট অলসো রিলিভ দ্য ফ্যাটিক অফ দ্য স্কেলিটাল মাসেল। তার মানে আমরা জানি বিটা টু রিসেপ্টরের উপরে অ্যাড্রিনালিন অ্যাকশন আছে, সেই বিটা টু রিসেপ্টর উপর অ্যাকশনের কারণে অ্যাড্রিনালিন কি করছে না, আমাদের যে স্কেলিটাল মাসেলগুলো ফ্যাটিক কন্ডিশন হয়ে গেছে, মানে আমাদের যে কন্ট্রাকশন হতে 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 কিন্তু একসময় ফ্যাটিক কন্ডিশনটা আসে, ঠিক আছে? তো সেই কন্ট্রাকশন হতে হতে যখন ফ্যাটিক কন্ডিশন আসে, সেই ফ্যাটিক কন্ডিশন কিন্তু রিলিভ করে, মাসেলগুলোকে রিল্যাক্সেশন করে, বিটা টু রিসেপ্টর উপর বসে মাসেলগুলোকে রিল্যাক্সেশন করার মাধ্যমে কিন্তু এরা কিন্তু স্কেলিটাল মাসেলগুলোকে রিলিভ দেয়। মেটাবলিক এফেক্ট, অ্যাড্রিনালিন আরেকটা এক্সট্রা এফেক্ট দেয় কেমন, সেটা হচ্ছে অ্যাড্রিনালিন ইনক্রিজ দ্য ব্লাড সুগার লেভেল, ইট অলসো ইনক্রিজেস দ্য ফ্রি ফ্যাটি অ্যাসিড লেভেলস অফ দ্য প্লাজমা। তার মানে ঘটনা হচ্ছে যে সমস্ত পেশেন্টের কোলেস্টেরল লেভেল হাই থাকে, যে সমস্ত পেশেন্টের ব্লাড সুগার লেভেল হাই থাকে, সেই সমস্ত পেশেন্টকে কিন্তু এই অ্যাড্রিনালিন দেওয়া যাবে না কোনোভাবে। ওই জন্য আগে হিস্ট্রি নিতে হবে যে সেই পেশেন্টের হাই ব্লাড প্রেশার আছে কিনা। যদি ব্লাড প্রেশার না, তাহলে অ্যাড্রিনালিনে কিছুটা এফেক্ট আছে ব্লাড প্রেশারকে বাড়ানোর, তা তাদের সুগার লেভেলটা অনেকটা বাড়তে পারে। এই পয়েন্টটা একটু মনে রাখতে হবে, ব্লাড সুগার লেভেল যদি হাই থাকবে তাহলে কিন্তু অ্যাড্রিনালিন দেখে শুনে চিন্তা ভাবনা করে দিতে হবে, অর্থাৎ পেশেন্টের কাছ থেকে হিস্ট্রি নিতে হবে আগে যে ব্লাড সুগারের পেশেন্ট কিনা, তারপরে এই ড্রাগটা দাও। এবার বলছি অ্যাড্রিনালিন ইজ ইনঅ্যাক্টিভেটেড ইন দ্য জিআইটি ট্র্যাক্ট। দেখো আমি একটা ছক ডিফারেন্সিয়েশনের ছক পাঠিয়েছি যে নন ক্যাটাকোলামাইন এবং ক্যাটাকোলামাইনের মধ্যে একটা ডিফারেন্সিয়েশনের ছক, সেই ছকটা আগে দেখো, তারপর আমরা আসছি। সেই ছকটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি, দেখো এটা অনেক সময় ধরতে পারে, ছকটার মধ্যে দেখা আছে প্রথমে যেটা আমি ক্যাটাকল নিউক্লিয়াসের ব্যাপারটা বললাম যে এর মধ্যে ক্যাটাকল নিউক্লিয়াস আছে, নন ক্যাটাকলের মধ্যে ক্যাটাকল নিউক্লিয়াস নেই। সেকেন্ড বলছে নট এফেক্টিভ ওরালি, আর এটা হচ্ছে এফেক্টিভ ওরালি। তার মানে ক্যাটাকোলামাইন গ্রুপের যে ম্যাক্সিমাম যতগুলো ড্রাগ আছে সবাই কিন্তু সবকটা ম্যাক্সিমাম প্যারেন্টাল রুটে দেওয়া হয়, অর্থাৎ ট্যাবলেট ফর্মে, অর্থাৎ ওরালি কিন্তু পাওয়া যায় না। আর নন ক্যাটাকোলামাইন কিন্তু এফেক্টিভ ওরালি, ইজিলি মেটাবলাইজ বাই দ্য মোনো অ্যামিনো অক্সিডেজ। এই ব্যাপারটা আমি একটু পরেই আসছি, এই পয়েন্টটা ফাঁকা রাখলাম। নেক্সট, অ্যাকশনটা কুইক কম্পেয়ার টু দ্য নন ক্যাটাকোলামাইন, মানে এই গ্রুপের ড্রাগগুলো অ্যাকশনটা খুব তাড়াতাড়ি দেখায়। তার মানে অ্যাকশনটা খুব তাড়াতাড়ি দেখায় বলতে অনসেট অফ দ্য অ্যাকশনটা বেশি। তার মানে ড্রাগটা তুমি দিলে, দেওয়ার পর থেকে কত টাইম পর ড্রাগটা অ্যাকশন শুরু করবে সেটাকে বলা হয় তার অনসেট অফ দ্য অ্যাকশন, অর্থাৎ ড্রাগটা খুব তাড়াতাড়ি কাজ শুরু করে দেয় এবং সেই ড্রাগের এফেক্টটা বেশিক্ষণ নাও থাকতে পারে। কিন্তু আবার নন ক্যাটাকোলামাইন গ্রুপের ড্রাগগুলোর অ্যাকশনটা প্রলং, মানে অনেকটা দীর্ঘ, কাজটাও হয়তো দেরিতে শুরু করছে, বডিতে ডিউরেশন অফ দ্য অ্যাকশনটা অনেকক্ষণ টাইম ধরে থাকছে, অনেকটাক্ষণ ধরে বডিতে বেশিক্ষণ কাজ করার সময় সুযোগ পাচ্ছে। ডাজ নট রেডিলি ক্রস দ্য ব্লাড ব্রেন ব্যারিয়ার, তার মানে এই সমস্ত অর্থাৎ ক্যাটাকোলামাইন গ্রুপের ড্রাগগুলো, বিবিবি কথা অর্থ হচ্ছে ব্লাড ব্রেন ব্যারিয়ার, অর্থাৎ আমাদের ব্লাড ব্রেন ব্যারিয়ারটা কি আমি একটু বলে নিই এক কথায়, যে আমাদের যে ব্রেনের এক্সট্রা সেলুলার সারফেস আর আমাদের যে প্লাজমা প্রোটিন ব্লাডের, এই দুটোর মাঝের যে ব্যারিয়ার সেটাকে বলা হয় ব্লাড ব্রেন ব্যারিয়ার। এই ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে না ক্যাটাকোলামাইন গ্রুপের ড্রাগ, আর পারে নন ক্যাটাকোলামাইন গ্রুপের ড্রাগ। নো সিগনিফিকেন্ট সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এফেক্ট, একটা সোজা জিনিস, একটা কনসেপচুয়াল জিনিস, যে সমস্ত ড্রাগগুলো ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারবে না তারা মাথার ওপর কোনো এফেক্ট দেখাতেই পারবে না, তারা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের উপর কোনো এফেক্ট দেখাতেই পারবে না, ক্রসই করতে পারলেন তো ভিতরে ঢুকতেই পারছে না, তো কি এফেক্ট দেখাবে। ওই জন্যই বলেছে যেহেতু এরা ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে না, সো নো এফেক্ট অন দা সিএনএস। আর নন ক্যাটাকোলামাইনের ক্ষেত্রে দেখো একটা সিগনিফিকেন্ট এফেক্ট অন দা সিএনএস, বিভিন্ন সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সাইড এফেক্ট যেগুলো আছে সেগুলো শো করতে পারে, যে সময় যেমন হচ্ছে যেমন ইরিটেবিলিটি হতে পারে, হ্যালুসিনেশন হতে পারে, কনফিউশন হতে পারে, এরকম বিভিন্ন রকম টাইপের যে আমাদের মেন্টাল ডিসঅর্ডার গুলো আছে সেরকম বিভিন্ন টাইপের মেন্টাল ডিসঅর্ডার গুলো দেখা যেতে পারে।
অ্যাক্ট ডাইরেক্টলি অন দ্য রিসেপ্টর। আমি বললাম না, ওই জন্য আমরা দেখলাম না যে ডাইরেক্টলি অ্যাক্টিং এর মধ্যে কিন্তু আমরা দেখতে পাই যে শুধুমাত্র ক্যাটাকোলামাইন গ্রুপগুলো মেনলি ছিল, অর্থাৎ ক্যাটাকোলামাইন মানে গ্রুপের ড্রাগগুলো মেনলি কিন্তু ডাইরেক্টলি কোনো রিসেপ্টর উপর ডাইরেক্ট গিয়ে বসে কাজ করতে পারে। কিন্তু নন ক্যাটাকোলামাইন বলছে অ্যাজ ইনডাইরেক্টলি অ্যাজ ডাইরেক্ট, মানে ডাইরেক্ট ইনডাইরেক্টলি কিছুটা দুটো এফেক্টই আছে। এবার বলি দাদা ইনডাইরেক্টলি ব্যাপারটা কি? ইনডাইরেক্টলি ব্যাপারটা ধর নিজে ডাইরেক্ট রিসেপ্টর উপর কাজ করছে না, কাউকে ভায়া করছে, তাকে উচকে দিচ্ছে, সে কাজটা করে দিচ্ছে। মানে ঘটনা হচ্ছে তুই ধর কোনো কিছু একটা কাজ করতে চাইছিস, সেই কাজটা তুই নিজে ডাইরেক্ট করছিস না, তুই কাউকে দিয়ে তোর মনের কাজটা করাচ্ছিস, আলটিমেট তুই কিন্তু ইনডাইরেক্টলি তার সাথে জড়িত রইলি। এবার নেক্সট আমাদের যে ইয়েটা থাকবে সেটা হচ্ছে যে কিভাবে আমাদের এই যে অ্যাড্রিনালিনটা যেহেতু ইনজেকশন ফর্মে পাওয়া যায়, যেহেতু এটা আমাদের জিআইটি ট্র্যাক্ট অর্থাৎ আমাদের যে এইচসিএল স্টোমাকের মধ্যে যে এইচসিএল আছে তার দ্বারা এই ড্রাগটা যেহেতু ইনঅ্যাক্টিভ হয়ে যায়, সেখানে যেন কিন্তু অ্যাড্রিনালিনটা ট্যাবলেট ফর্মে পাওয়া যায় না। এই ড্রাগটা কি করা হয়? এই ড্রাগটা ইনজেকশন ফর্মে পাওয়া যায়, এই ড্রাগটা কিন্তু ট্যাবলেট ফর্মে পাওয়া যায় না। ওই জন্যই লেখা আছে সো ইট ইজ অ্যাডমিনিস্টার্ড বাই দ্য ইনজেকশন বা ইনহেলেশন। আবার অনেক সময় দেখবে সেই টানে না, নাকের টানে দেখবে ইনহেলেশন, সেই ইনহেলেশন ফর্মেও কিন্তু পাওয়া যায়। এবার দাদা অ্যাড্রিনালিনটা বডিতে মেটাবলাইজ হয় কি করে? এই যে আমরা যেটা পড়ছি এখন, অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম, এক্সক্রিশন। ড্রাগটা অ্যাবজর্ব হলো এক হতে পারে কি ড্রাগটা জিআইটি ট্র্যাক্ট অর্থাৎ আমাদের স্টোমাকের মধ্যে অ্যাবজর্ব হয়, আর একটা হতে পারে স্মল ইন্টেস্টাইনের মধ্যে অ্যাবজর্ব হতে পারে, আর একটা হতে পারে ডাইরেক্টলি সিস্টেম অর্থাৎ ব্লাডে গিয়ে অ্যাবজর্ব হয়, মানে যেগুলো ইনজেকশন ফর্ম, যেগুলো প্যারেন্টাল রুটে ইউজ করা হয়। ডিস্ট্রিবিউশন মানে ড্রাগটা গোটা বডি টিস্যু ফ্লুইডের মধ্যে বডিতে ছড়িয়ে পড়বে। মেটাবলিজম ব্যাপারটা আমি এগুলো আগেই আলোচনা করেছি, আর একবার বলে দিচ্ছি। মেটাবলিজম মানে হচ্ছে ড্রাগটা ব্রেকডাউন হবে, ড্রাগটা ব্রেকডাউন হয়ে তার অ্যাক্টিভ ফর্মে কনভার্ট হবে, তার মেটা স্টপ ইন কলেজ। হ্যাঁ, ড্রাগটা মেটাবলাইজ হয়ে অর্থাৎ ব্রেকডাউন হয়ে তার অ্যাক্টিভ ফর্মে কনভার্সেশন হবে। কথা বোঝা গেল? সেই অ্যাক্টিভ ফর্মটা বা মেটাবলাইট ফর্মটা কিন্তু বডিতে কাজ করবে। এবার আমাদেরকে দেখতে হবে এই অ্যাড্রিনালিন, ডোপামিন বা নন অ্যাড্রিনালিন এরা মেটাবলিজমটা হয় কি করে, সেই ছকটা আমাদেরকে দেখতে হবে। এই মেটাবলিজম করার জন্য দুটো এনজাইম আছে, সেই দুটো এনজাইমের নাম মনে রাখতে হবে। একটা হচ্ছে সিওএমটি আর একটা হচ্ছে মাও, এখানে দেওয়া আছে দেখো। একটু পরে আমরা ডায়াগ্রামের সাহায্যে দেখে নেবো যে কিভাবে মেটাবলিজমটা হচ্ছে। আগে দুটো এনজাইমের নাম আমাদেরকে মনে রাখতে হবে স্পেশালি। একটা এনজাইমের নাম হচ্ছে সিওএমটি আর একটা এনজাইম হচ্ছে মাও। অর্থাৎ সিওএমটি ফুল ফর্ম কি? সি ফর ক্যাটাকল, ও ফর অর্থোমিথাইল, ও ফর অর্থো, এম ফর মিথাইল, টি ফর ট্রান্সফারেজ। ক্যাটাকল, অর্থোমিথাইল, ট্রান্সফারেজ। কেটে কেটে উচ্চারণ করবি সবসময়, যারা নতুনের জন্য বলছি। নেক্সট হচ্ছে মাও, মোনো অ্যামাইনো অক্সিডেজ। ঠিক আছে, এই দুটো এনজাইম হচ্ছে অ্যাড্রিনালিন বলো, নর অ্যাড্রিনালিন বলো বা ডোপামিন বলো, এদের মেটাবলিজমের ক্ষেত্রে কিন্তু হেল্প করে। আমরা এখন অ্যাড্রিনালিন পড়ছি, পাশাপাশি সব আছে, দেখে নিবি। আমরা একটা মেটাবলিজমকে দেখিয়ে দিচ্ছি ছকের মাধ্যমে কিভাবে মেটাবলিজমটা হচ্ছে। চলে এসে ছকটা বার করো, লাস্টে সববার লাস্টে ছকটা পাঠিয়েছি দেখো, বের করেছিস? বের করেছিস? সবাই বের করলি? শুনতে পাচ্ছিস? দেখ ছকটা ডান দিকে বাঁ দিক চেপে দেখ, ছকটা বাঁ দিকে চেপে দেখ, বাঁ দিকটা চেপে, বাঁ দিকটা চেপে দেখ ছকটা। যে জায়গাগুলো মাঝে মাঝে কেটে যাচ্ছে মনে হচ্ছে সেই জায়গাগুলো পড়া আমাকে জিজ্ঞেস করবি, 1 নম্বর। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমি স্ক্রিন রেকর্ড পাঠিয়ে দিচ্ছি এই কারণের জন্যই, স্ক্রিন রেকর্ড খুঁজবি। কুঁড়েমিগুলো বন্ধ কর নিজেদের মধ্যে, স্ক্রিন রেকর্ডের মধ্যে খুঁজে খুঁজে শুনবি ভালো করে। অত দাদা কার টাইম আছে শোনার বলো তো? এইসব বললে অত বড় স্ক্রিন রেকর্ডগুলো শোনা সম্ভব বলো তো? বাড়িতে কত কাজ থাকে না, ওইসব হবে না। বাড়িতে বসে স্ক্রিন রেকর্ডগুলো শুনবি, যে জায়গাটা প্রবলেম হচ্ছে বা যে জায়গাটা নেটের জন্য কেটে যাচ্ছে, কোনো সমস্যা হবে না। আমি 1.5 GB ভরিয়ে নেটটা খরচা করে আমি এমনি এমনি স্ক্রিন রেকর্ডগুলো মানে আপলোড করিনি, তোদের শোনার জন্য করি।
এটা যেন প্রত্যেকের মাথায় থাকে। আমি কিছু বুঝবো না, আমি কোশ্চেন যখন ধরবো তখন শুনে নেবো তোমরা কি পড়াশোনা করছো না করছো। বাঁ দিক চেপে চলাই, বাঁ দিক চেপে একটা জিনিস দেখতে থাক, এপিনেফ্রিন। এপিনেফ্রিনের যে একটা জিনিস দেখতে পাচ্ছি দেখো, প্রথমে এপিনেফ্রিন মানে আমরা জানি অ্যাড্রিনালিন। তাহলে প্রথম স্টেপটা কি দেখতে পাচ্ছি, এপিনেফ্রিনটা কনভার্সেশন হলো মেটানেফ্রিনে। বাঁ দিক চেপে দেখ, এপিনেফ্রিন কনভার্সেশন হচ্ছে মেটানেফ্রিনে। দেখো মাঝে এনজাইমটা লেখা আছে ক্যাটেকল অর্থোমিথাইল ট্রান্সফারেজ, দেখতে পাচ্ছি গোল করে একটা ছকের মধ্যে লেখা আছে ক্যাটেকল অর্থোমিথাইল ট্রান্সফারেজ, দেখতে পাচ্ছি তো সবাই। সেই ক্যাটেকল অর্থোমিথাইল ট্রান্সফারেজ ওটা একটা এনজাইম যে কি করছে, অ্যাড্রিনালিনকে অর্থাৎ এপিনেফ্রিনকে একটা মেটা ফর্ম, সেই মেটা ফর্মে কনভার্সেশন করে দিচ্ছে। এবার দাদা কি হচ্ছে, মানে মেটানেফ্রিন যে কনভার্সেশন হলো, বলছে এখানে আলফা মিথাইলেশন প্রসিডিওর হচ্ছে। প্রসিডিওরটার নাম কি, অর্থোমিথাইলেশন। দেখো স্ট্রাকচার দুটো দেখো, দেখলে ভালো করে বুঝতে পারবে কিভাবে মিথাইলেশনটা হচ্ছে। ভালো করে অ্যাড্রিনালিনের স্ট্রাকচারটা লক্ষ্য কর, স্ট্রাকচারটা পুরোটা দেখ, ওখানের মধ্যে ডিফারেন্সিয়েট দেখ। মেটানেফ্রিনের ক্ষেত্রে স্ট্রাকচারটা পুরো সেম টু সেম আছে, পার্থক্য একটাই দেখ। দেখ একটা CH3 গ্রুপ অর্থোপয়সিনেসে অ্যাড হয়েছে, দেখতে পাচ্ছিস। ওপরের যে ওইচটা ছিল সেই এইচটা সরে গিয়ে মেটানেফ্রিনের স্ট্রাকচারটা দেখ, একটা CH3 গ্রুপ এসে যোগ হয়েছে, অর্থাৎ অর্থোমিথাইলেশন হয়েছে। একটা মিথাইল গ্রুপ এসে কি হয়েছে, অ্যাড হয়েছে। দিয়ে এপিনেফ্রিন থেকে যে স্ট্রাকচারটা এলো সেটা হচ্ছে মেটানেফ্রিন। অর্থাৎ এপিনেফ্রিন আর মেটানেফ্রিনের স্ট্রাকচারটা পুরো সেম টু সেম, পার্থক্য শুধু একটা অর্থোপয়সিনে ওই ছিল, সেখানে এইচটা পরিবর্তে ও এর সাথে একটা মিথাইল গ্রুপ অ্যাড হলো, অর্থাৎ মিথাইলেশন হলো। বোঝা যাচ্ছে? এবার সেই মেটানেফ্রিন থেকে চলে এসো কোথায়, লাস্ট ফর্মের নাম হচ্ছে ভেনাইল ম্যান্ডেলিক অ্যাসিড। নাম কি বললাম, ভেনাইল ম্যান্ডেলিক অ্যাসিড। যদি আমরা স্ট্রাকচার দেখি তাহলে দেখতে পাবো কি লেখা আছে, 3-মিথক্সি 4-হাইড্রক্সি ম্যান্ডেলিক অ্যাসিড। এবার মেটানেফ্রিনের স্ট্রাকচারের সাথে লাস্টের যে আমাদের মেটাবোলাইটটা অর্থাৎ ভেনাইল ম্যান্ডেলিক অ্যাসিড তার কম্পারিজন করো। এই ভেনাইল ম্যান্ডেলিক অ্যাসিডটা হচ্ছে আমাদের অ্যাড্রিনালিনের মেটাবোলাইট ফর্ম, অ্যাড্রিনালিনের অ্যাক্টিভ ফর্ম, এটাই কিন্তু কাজ করে বলতে। এবার দেখো মেটানেফ্রিনের স্ট্রাকচারের সাথে লাস্ট যে স্ট্রাকচারটা তৈরি হলো অর্থাৎ লাস্ট প্রোডাক্ট ভেনাইল ম্যান্ডেলিক অ্যাসিড, সেটা কার পরিবর্তে হলো, মানে কার সাহায্যে হলো, মাও বলে যে এনজাইম। তার মানে দুটো এনজাইম ছিল, একটা COMT আর একটা মাও, দুটো এনজাইম আমরা দেখতে পেলাম। তো COMT এনজাইমের পাবে প্রথম স্টেপটা হচ্ছে প্রথম থেকে সেকেন্ড স্টেপ, আর মাও এনজাইমটা পাবে সেকেন্ড স্টেপ থেকে লাস্ট স্টেপটা হচ্ছে। স্ট্রাকচার গুলো দেখো, মেটানেফ্রিনের সাথে স্ট্রাকচারটা পুরো সেম টু সেম, পার্থক্য শুধু একটাই। কি পার্থক্য না, CH2 এর পর একটা হাতে যে আমার CH2NH CH3 গ্রুপ ছিল ওগুলো সব উড়ে গেল, উড়ে গিয়ে এখন একটা অ্যাসিড গ্রুপ চলে এলো, COOH গ্রুপ, একটা কার্বক্সিলিক গ্রুপ, কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ একটা চলে এলো, এবং আর একটা কার্বনের হাতে একটা OH গ্রুপ যুক্ত হলো, যেটা আগেও ছিল। অর্থাৎ শুধুমাত্র এসে একটা অ্যাসিড গ্রুপ যুক্ত হলো, শুধু একটা অ্যাসিড যুক্ত হলো, ওই জন্য নাম হচ্ছে ভেনাইল ম্যান্ডেলিক অ্যাসিড। বাকি স্ট্রাকচার কিন্তু দেখো সেম, শুধুমাত্র ওইখানে গ্রুপগুলো সব উঠে গিয়ে একটা COOH অর্থাৎ কার্বক্সিলিক গ্রুপের অ্যাসিড কিন্তু যুক্ত হলো। এটার নাম হচ্ছে ভেনাইল ম্যান্ডেলিক অ্যাসিড। যদি আমরা নাম করি দেখো বলছে 3-মিথক্সি, দেখো 3 নম্বর পজিশনে একটা মিথক্সি গ্রুপ আছে, মিথাইল গ্রুপ সাথে ও আছে, ওটা হলো মিথক্সি গ্রুপ। 4 নম্বর পজিশনে একটা হাইড্রক্সি গ্রুপ আছে, দেখো OH গ্রুপ আছে 4 নম্বর পজিশনে। আচ্ছা, এবার বাকি পুরো যে পোরশনটা ওটা বলে ম্যান্ডেলিক অ্যাসিড, ওটা হচ্ছে ম্যান্ডেলিক অ্যাসিডের স্ট্রাকচার। পাশাপাশি দেখো ডোপামিনেরও আছে, পাশাপাশি দেখো নরঅ্যাড্রিনালিনেরও আছে। এগুলো তোমরা নিজেরা দেখে রাখতে পারো, একই এনজাইমের হেল্পে হচ্ছে। ডোপামিনটা মাওতে হচ্ছে শুধু, এক্ষেত্রে নরঅ্যাড্রিনালিনটা দেখো তবে COMT তারপর মাও একইভাবে। একটু নিজেরা এগুলো একটু দেখে নেবে স্ট্রাকচারটা, যেহেতু আমি এখন অ্যাড্রিনালিন বললাম সেহেতু অ্যাড্রিনালিনটা বললাম। ডোপামিনেরটা দেখো প্রথমে স্ট্রাকচার, সেক্ষেত্রে মাওয়ার পরে প্রথমে কিভাবে হচ্ছে, ডোপ্যাক হচ্ছে, সেই ডোপ্যাক থেকে হোমোভ্যালেনিক অ্যাসিড। তা ডোপামিনের যে যদি বলা যে মেটাবোলাইটের নাম কি, মানে আফটার মেটাবলিজম ডোপামিনের কোন ফর্মটা পাওয়া যায়, না তখন বলতে হবে হোমোভ্যালেনিক অ্যাসিড। অ্যাড্রিনালিনের কি, না অ্যাড্রিনালিন হচ্ছে ভেনাইল ম্যান্ডেলিক অ্যাসিড, এরকম। নরঅ্যাড্রিনালিনের কি, এরও কিন্তু ভেনাইল ম্যান্ডেলিক অ্যাসিড।
বোঝা গেল? বুঝতে পারলো রে? এবার পিডিএফ আই। দাঁড়া, পিডিএফ, হ্যাঁ, পিডিএফ এর কত নম্বর পেজে আসবে যাবি? 15 নম্বর পেজ। পিডিএফ এর 15 নম্বর পেজের উপরের দিকটা আয়। পিডিএফ এর 15 নম্বর পেজের উপরের দিকটা চলে আয়। ওখানে দেখ লেখা আছে ডোজ এবং ইউজ। অ্যাড্রিনালের সবকিছু আমরা পড়লাম, আর বাকি হলো অ্যাড্রিনালের ডোজ এবং ইউজ, এগুলো সম্বন্ধে পড়বো। কোন কোন এমার্জেন্সি সিচুয়েশনের ক্ষেত্রে অ্যাড্রিনালিন ইউজ করা হয়। সব রোগে তো এভাবে দুমদাম করে ইউজ করা যাবে না, কেন বাইফেজিক এফেক্ট আছে, সবকিছু চিন্তা ভাবনা করতে হয়। ওই জন্যই সব থেকে দেখবি বেশি ইউজ আমরা করি কোনগুলো জানিস? ওই যেগুলো স্পেসিফিক ড্রাগ, অর্থাৎ আলফা 1 স্পেশালিস্ট, যেগুলো আলফা 2 স্পেশালিস্ট, যেগুলো বিটা 1 স্পেশালিস্ট, যেগুলো বিটা 2 স্পেশালিস্ট, সেগুলোকে আমরা পার্টিকুলার বেশি ইউজ করি। অ্যাড্রিনাল কিন্তু কিছু কিছু সিচুয়েশন, অর্থাৎ এমার্জেন্সি সিচুয়েশনের ক্ষেত্রে এই যারা দুটো রিসেপ্টর উপর কাজ করে সেই সমস্ত ড্রাগগুলোকে ইউজ করাটাই ভালো। ডোজ দেখো 0.2 থেকে 0.5 ml অফ 1:1000 সলিউশন। তাহলে অ্যাড্রিনালিন প্যারেন্টালুটি ইনজেকশন করা হয়, অ্যাড্রিনালিন অয়েল ইনজেকশন, অ্যাড্রিনালিন ইনজেকশন পাওয়া যায় ইনহেলেশন, যেটা আমরা নাক দিয়ে টানি, সেই ফর্মে অ্যাড্রিনালিন কিন্তু পাওয়া যায়। অ্যাড্রিনালিনের সাথে অয়েলটা দেওয়া হয়েছে কেন বলি দাদা? অ্যাড্রিনালিনের সাথে যে অয়েল ইনজেকশন লেখা আছে, তাহলে শুধু অ্যাড্রিনালিন ইনজেকশন তো ভালো ছিল, অয়েলটা এখানে দেওয়া হলো না। অয়েলটা দেওয়ার কারণ হচ্ছে বডিতে অ্যাড্রিনালকে, অয়েল মানে কি, যখন কোনো একটা ড্রাগের সাথে অয়েল দেওয়া হবে, ওয়াটার সলিউবল হলে সেই ড্রাগটা খুব তাড়াতাড়ি বডি থেকে বেরিয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে। যদি তার থেকে অয়েল ইনজেকশন ফর্মে দেওয়া হয়, তাহলে ড্রাগটার অ্যাকশনটা বডিতে বেশিক্ষণ পাওয়া যাবে। অর্থাৎ ড্রাগটা অয়েল সলিউবল হলে খুব ধীর গতিতে এক্সক্রিশনটা হয় বডিতে, এই জন্য কিন্তু অয়েলিন ইনজেকশনটা দেওয়া হয়েছে। এবং এই অ্যাড্রিনালিন অয়েলিন ইনজেকশন যেটা আছে, এটা কিন্তু ইন্ট্রামাসকুলার রুটে দিতে হবে, মনে রাখতে হবে। বিকজ যদি আমরা প্যারেন্টাল রুটে বা আইভি রুটে অয়েল দিই, তাহলে সেই অয়েলের মলিকিউলগুলো আমাদের যে ব্লাড ভেসেল আছে সেগুলোকে অবস্ট্রাকশন তৈরি করবে, আর অবস্ট্রাকশন তৈরি করে কিন্তু আমাদের ব্লাড মানে কি করবে, ক্ষতি করবে। ব্লাড ভেসেলগুলো, ব্লাড যেতে পারবে না, ব্লাড প্রেশার বেড়ে যাবে। ওই জন্য ইন্ট্রামাসকুলার রুটে কিন্তু অয়েল ইনজেকশনগুলো দিতে হয়। Use of the adrenaline. What is the use? দেখো, adrenaline is used to treat the allergic condition, মানে আমাদের যে অ্যানাফাইলেটিক শক, অর্থাৎ অ্যান্টিজেন অ্যান্টিবডি যে রিয়াকশনের ফলে আমাদের যে বডিতে ভেসোকনস্ট্রিক্টর সাবস্টেন্স রিলিজ হয়, সেই যে অ্যালার্জিক রিয়াকশন, সেক্ষেত্রে কিন্তু আমাদের কাজ করে অ্যাড্রিনালিন। অলসো ইউজফুল ইন দ্য কার্ডিয়াক কেস অফ দ্য ব্রঙ্কিয়াল অ্যাজমা। আমি তো ব্রঙ্কিয়াল অ্যাজমার কথা বলেই দিয়েছি আগে, যে বিটা 2 রিসেপ্টরের উপর বসতে হবে। তাহলে অ্যাড্রিনালিন এমন একটা ড্রাগ যার আলফা বিটা দুটো রিসেপ্টর উপর অ্যাকশন আছে, সেই বিটা 2 রিসেপ্টর উপর এফেক্ট দেখিয়ে আমাদের যে ব্লাড ভেসেলগুলোর মধ্যে যে কনস্ট্রিকশন হয়েছিল সেটাকে ডায়ালেট করবে, করে কনজেশনটা ক্লিয়ার করবে, ক্লিয়ার করে আমাদের শ্বাসবায়ুগুলো ঠিকঠাক করে পাস করতে পারবে, যার ফলে আমাদের কিন্তু মাসেলটা, যার ফলে কিন্তু আমাদের অ্যাজমাটা হবে না। তাহলে দাদা অ্যাড্রিনালিন তো কনস্ট্রিকশনও করে, তাহলে আমরা অ্যাজমা পেশেন্টের ক্ষেত্রে কি সেফ হবে? দেখো ইউজ করা হয়, তার মানে এটা বেটার ড্রাগ বলিনি, কিন্তু অ্যাজমা পেশেন্টদের ক্ষেত্রে সব থেকে বেটার ড্রাগ হলো বিটা 2 অ্যাগনিস্ট গ্রুপের ড্রাগগুলো। কিন্তু অ্যাড্রিনালিনটা ইউজ করা যেতে পারে, কিন্তু একবারে বলিনি যে এটা সব থেকে সুইটেবল ড্রাগ। নেক্সট ইউজটা হচ্ছে দেখো কার্ডিয়াক রিসাসিটেশন। কার্ডিয়াক রিসাসিটেশন মানে কি ব্যাপারটা আমি বুঝিয়ে বলছি শোন। হয়তো দেখা গেল একটা কার্ডিয়াক পেশেন্ট হসপিটালে ভর্তি আছে, বোঝা গেছে, পেশেন্টটা ভর্তি আছে, দেখা যাচ্ছে হঠাৎ করে এমন তার কন্ডিশন হয়ে গেল তার হার্টের রেটই পাওয়া যাচ্ছে না, একদম তো ইসিজি গ্রাফে যেমন ওঠানামা করা হাতটা দেখা যাচ্ছে ওগুলো খানিকটা সিঙ্গেল লাইনের মতো চলে আসছে, মানে পেশেন্টটা খুব বাড়াবাড়ি কন্ডিশন, পেশেন্টের হার্ট রেট পাওয়াই যাচ্ছে না। সেই কন্ডিশনের ক্ষেত্রে কি হবে, পেশেন্টের বুককে চাপ দিতে দিতে হঠাৎ করে কি হয়, যে কার্ডিয়াক পোর্শন একটা রুট হয় ইন্ট্রাকার্ডিয়াক, সেই ইন্ট্রাকার্ডিয়াক ইনজেকশন করে দেয় অ্যাড্রিনালিনটাকে। যখনই ইন্ট্রাকার্ডিয়াক ইনজেকশন করলি, আমরা জানি যে অ্যাড্রিনালিনের বিটা 1 রিসেপ্টর একটা ভালো অ্যাকশন আছে, তাহলে বিটা 1 রিসেপ্টর উপর বসে রিসেপ্টরটাকে স্টিমুলেট করে হার্টের ফোর্স রেটটাকে, রিদিমটাকে বাড়িয়ে দেয়, যার ফলে হঠাৎ করে এমন দেখা যায় যে পেশেন্টটা হঠাৎ করে লাফিয়ে উঠলো। যে পেশেন্টের হার্ট রেট পাওয়া যাচ্ছিল না, এই অ্যাড্রিনালিনটা এমার্জেন্সি সিচুয়েশনের ক্ষেত্রে তার হার্টের ইন্ট্রাকার্ডিয়াক ইনজেকশন করতেই
পেশেন্টটা কিন্তু হঠাৎ করে আবার একটা যেন হার্টের ফোর্স রেটটা বেড়ে যাতে হঠাৎ করে পেশেন্টটা কিন্তু আবার জেগে উঠলো। এটাকেই বলা হয় আমাদের কার্ডিয়াক রিসাসিটেশন। মানে কার্ডিয়াক কোনো পেশেন্ট যদি তার সেন্সলেস হয়ে যায়, সেই পেশেন্টকে আবার পুনরায় জীবিত করার জন্য সেটাকে বলা হয় কার্ডিয়াক রিসাসিটেশন। এরকম কেস কিন্তু দেখা যায়। বোঝা গেল? বুঝতে পেরেছি সবাই? অজয়, সৌমেন, দেখো এরপর হচ্ছে, দেখো এই যে একটা জিনিস আছে আর একটা কথা লেখা আছে। আচ্ছা, লাস্টের পয়েন্টে কিন্তু ভুল দেওয়া আছে বুঝলি, সববার লাস্টে যেটা আমি পড়ে পড়ে যাচ্ছি। আর কতগুলো টার্ম আছে সেগুলো সম্বন্ধে আমাকে জানতে হবে। ট্যাকিফাইলেক্সিস, ফাইব্রিলেশন, ফ্লাটার, এই কন্ডিশনগুলো সম্বন্ধে আমাদের জানতে হবে। আমি আগে ডিসকাস করেছি, কিন্তু অনেকে নতুন আছিস তো আরেকবার বলে দিই। ট্যাকিকার্ডিয়া মানে কি? আমাদের নর্মাল হার্ট রেট কত? 72 থেকে 80 বিটস পার মিনিট। এবার যখন হার্ট রেটটা 100 হয়ে গেল বা 100-এর উপরে হয়ে গেল, তখন সেটা বলে ট্যাকিকার্ডিয়া গেল। এবার যখন হার্ট রেটটা গেছে 150 থেকে 350-এর মধ্যে রেঞ্জটা যখন থাকবে, তখন সেই কন্ডিশনটাকে বলা হয় ফ্লাটার কন্ডিশন। এবার হার্টের তো দুটো, একটা হচ্ছে অলিন্দ আর একটা হচ্ছে নিলয়, অর্থাৎ ইংলিশে যেটাকে বলা হয় অ্যাট্রিয়াল আর ভেন্ট্রিকেল, তাই তো? যখন অ্যাট্রিয়া পোর্শনের মধ্যে হবে সেটা বলে অ্যাট্রিয়াল ফ্লাটার, যখন ভেন্ট্রিকুলার পোর্শনের মধ্যে হবে সেটা বলে ভেন্ট্রিকুলার ফ্লাটার। অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া, ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। এবার হার্ট রেট যখন 350 থেকে 450-এর মধ্যে থাকবে পার মিনিট, তো দাদা এরকম কি সম্ভব হার্ট রেট 350 থেকে 450 থাকে? অবশ্যই থাকে। যারা ইসিজি ডিপার্টমেন্টে জব করে তাদেরকে জিজ্ঞেস করবি, কোনো পেশেন্ট যখন মরবে, হার্টের পেশেন্ট যখন মরে যায়, ঠিক তার আগের মুহূর্তটাই এই হার্ট রেটটা ঠিক এত গুণে জাদা বেশি হয়ে যায়, 350 থেকে 550 বা 450 পার মিনিট। এই কন্ডিশনটাকে বলা হয় আর্ট্রিয়াল, কন্ডিশনটাকে বলা হয় ফাইব্রিলেশন কন্ডিশন, যেটা লেখা আছে দেখো নোটের মধ্যে, ফাইব্রিলেশন। যদি আর্ট্রিয়াল পোর্শনের মধ্যে হয় সেটা বলে আর্ট্রিয়াল ফাইব্রিলেশন, ভেন্ট্রিকুলার পোর্শনের মধ্যে বলা ভেন্ট্রিকুলার ফাইব্রিলেশন। আবার অপরদিকে যদি হার্টের রেট 55 বিটস পার মিনিট হয়ে যায় কিংবা তার নিচে হয়ে যায়, তখন সেটাকে আমরা বলবো ব্র্যাডিকার্ডিক কন্ডিশন, মানে হার্টের রেটটা কমে গেল। 4 নম্বর পয়েন্টে লেখা আছে দেখো, টু ইনক্রিজ দ্য ডিউরেশন অফ দ্য লোকাল অ্যানাস্থেটিক। এটা হচ্ছে একটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ড্রাগ ইন্টারাকশন। একটা ড্রাগের সাথে আরেকটা ড্রাগের বিভিন্ন ড্রাগের সাথে ইন্টারাকশন আমরা থাকে। এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা ইন্টারাকশন, যে অ্যাড্রিনালিনের সাথে যদি লোকাল অ্যানাস্থেটিক গ্রুপের ড্রাগকে কম্বিনেশন ফর্মে দাও না, তাহলে সে লোকাল অ্যানাস্থেটিকের ডিউরেশন অফ দ্য অ্যাকশনটা বাড়ে। লোকাল অ্যানাস্থেটিকটা কি দাদা? ধরো আমার দাঁত তুলবো, আমার কোনো একটা জায়গায় হাত ভেঙে গেছে, সার্জারি করতে হবে, কোনো পার্টিকুলার কোনো একটা জায়গায়, ধরো কোনো হাতে হয়েছে কিংবা হাতের আঙুলে হয়েছে বা পায়ে হয়েছে বা দাঁতে হয়েছে, এরকম পার্টিকুলার যখন কোনো একটা পার্টিকুলার অর্গানের উপর যখন হবে, তখন পার্টিকুলার সেই অর্গানটার মধ্যে নার্ভের যে সেন্সেশন, নার্ভের যে ইম্পালস, সেটাকে বন্ধ করতে হয়। বন্ধ করলে কি হবে? সেই জায়গাটা অবশ করে দেওয়া হয়। অর্থাৎ লোকাল অ্যানাস্থেটিক ড্রাগটাকে ইনজেক্ট করে সেই চারপাশটা, তবে দাঁত যখন তোলা হয় দাঁতের চারপাশটা অবশ করে দেয় লোকাল অ্যানাস্থেটিক ইনজেক্ট করে, তারপরে দাঁতটা তোলা হয়। বোঝা গেল? এগুলোকে বলে লোকাল অ্যানাস্থেটিক্স। তো সেই লোকাল অ্যানাস্থেটিক কোনো ড্রাগের সাথে যদি অ্যাড্রিনালিন যদি দিয়ে দাও একবার, তাহলে দেখা যাবে লোকাল অ্যানাস্থেটিক যে অ্যাকশন, ডিউরেশন অফ দ্য অ্যাকশন বডিতে বেশিক্ষণ বেড়ে যাবে। অর্থাৎ কোনো একটা জায়গাকে অবশ করে রাখার যে ক্ষমতা, সেটা কিন্তু অনেকটা গুণ বেড়ে যায়। এটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ড্রাগ ইন্টারাকশন, মাথায় যেন থাকে। টু প্রিভেন্ট দ্য ব্লিডিং, ব্লিডিং প্রিভেন্ট করে। ধরো আমাদের কোনো একটা জায়গা থেকে প্রচন্ড পরিমাণে ব্লিডিং হচ্ছে, সেই ব্লিডিং প্রিভেন্ট করতে কিন্তু অ্যাড্রিনালিনটা ইউজ করা হয়। দাদা কি করে করবে? তাহলে কোনো একটা জায়গা থেকে যখন ব্লিডিং হয়, তখন ব্লাড ভেসেলগুলো কনস্ট্রিকশন হয় না ব্লাড ভেসেলগুলো ডাইলেট হয়? বল তা বল। কোনো একটা জায়গা থেকে যখন কেটে রক্ত পড়ে আমাদের, তখন ব্লিডিং হয়েই যাচ্ছে, সেক্ষেত্রে ব্লাড ভেসেলগুলো কি কনস্ট্রিকশন হয়ে থাকে বলে ব্লিডিংটা হয়, নাকি ব্লাড ভেসেলগুলো ডাইলেট হয়ে যায় বলে, মুখ খুলে যায় বলে ব্লিডিংটা হয়? ডায়ালেশন হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে আমাদের যদি অ্যাড্রিনালিন ইনজেকশন করি, তাহলে স্কিন, আমি কি বললাম, তারপরে হাত থেকে রক্ত বেরোচ্ছে স্কিন থেকে, স্কিনের মধ্যে আলফা ওয়ান রিসেপ্টর থাকে, স্কিন আর মিউকাস মেমব্রেনের মধ্যে আমরা বললাম। তো সে আলফা রিসেপ্টর উপর অ্যাড্রিনালিন গিয়ে বসে আলফা রিসেপ্টরটাকে উদ্দীপিত করলেই তখন কনস্ট্রিকশন এফেক্ট, ওই ব্লাড ভেসেলের মুখটা তখন কনস্ট্রিকশন হয়ে গেল, তখন রক্ত পড়াটা বন্ধ হয়ে গেল।
শুরু করে দিল তখন। এইভাবে কিন্তু ব্লিডিংটাকে প্রিভেন্ট করে। এই যে এক্সেসিভ ব্লিডিং হওয়া, এটাকে ইংলিশ টার্মে বলা হয় এপিস্ট্যাক্সিস। এপিস্ট্যাক্সিস বলা হয় এটাকে। ইন দ্য ট্রিটমেন্টস অফ দ্য ইএনটি, ইয়ার নোজ থ্রোট সার্জারির ক্ষেত্রে ইউজ করা হয়। ঠিক আছে, এই ধরো ব্লিডিং ফ্লিডিং ইয়ে করার জন্য, বা লোকাল অ্যানেস্থেটিক অ্যাপ্লাই করেছো সেক্ষেত্রে তার সাথে ইউজ করার জন্য। ইউজফুল টু ক্লিয়ার, তবে 6 নম্বর পয়েন্ট এতটা ইম্পর্টেন্ট না, যদি মনে না থাকে ওটা দেওয়ার দরকার নেই, সেরকম ব্যবহার অ্যাপ্লিকেবল সেটাকে আমার মনে হয় না এতটা গুরুত্বপূর্ণ বলে। অ্যান্ড ইউজফুল টু ক্লিয়ার দ্য আনক্লিয়ার ভিশন, চোখের মধ্যে ক্লিয়ার দৃষ্টিতে দেখতে পাবে। তবে যারা ঠিকঠাক দেখতে পাচ্ছিল না, আবজা দেখছিল, ক্লিয়ার ভিশনটা পাওয়া যায়। কারণ আমরা দেখলাম তো চোখের ওপর একটা ভালো এফেক্ট পাওয়া যায়, পিউপিলের ওপর বলো বা আমাদের গ্লুকোমা পেশেন্টের ক্ষেত্রে একটা ভালো এফেক্ট দেখাচ্ছিল, যার ফলে আমাদের মানে যারা গ্লুকোমা পেশেন্ট হয় তাদের কি হয়। হ্যাঁ বল 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 কৌশিক বল বল। ডায়ালেশন করে, তাছাড়া গ্লুকোমা পেশেন্ট, আয় দাঁড়া অত বাদ দে। গ্লুকোমা পেশেন্টের ক্ষেত্রে কি হয়, গ্লুকোমা পেশেন্টের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো পেশেন্টের চোখের অপটিক নার্ভ ইয়ে হয়ে যাওয়ার কারণে চোখ ঘোলাটে দেখে, দেখতে পায় না, আবজা দেখে। তো সেই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে তো কিছুটা কাজ করবে। হ্যাঁ, সেই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে বলে কিছুটা ক্লিয়ার ইয়ে দেখায় আর কি, এফেক্টিভলি দেখায়। বুঝা গেল? মানে যেহেতু তার একটা এফেক্ট আছে, প্রেশার কমিয়ে দেওয়ার একটা এফেক্টিভিটি আছে, তো সেক্ষেত্রে কিছুটা ক্লিয়ার ভিশন দেখায়। তারপরের যে পয়েন্টটা হয় সেই পয়েন্টটা হচ্ছে, আমি আলোচনা করছিলাম অন্য একটা টপিক, এবার ওই ছেলেটা কি করেছে, সেই টপিক শুনতে শুনতে ওর ইউজের সাথে ঢুকিয়ে দিয়েছে। অর্থাৎ তার পরের যে পয়েন্টটা সেটা কেটে দাও, তার পরের পয়েন্টটা কেটে দাও, ওই পয়েন্টটা ওর সাথে না, ওটা অন্য টপিকের একটা গল্প করছিলাম সেক্ষেত্রে লিখে দিয়েছে। 5 নম্বর পয়েন্টটা কেটে দাও। বুঝা গেল? এবার লাস্ট আমাদের আজকে টপিক কন্ট্রা ইন্ডিকেশন। কন্ট্রা ইন্ডিকেশন কথা অর্থ কি? কন্ট্রা ইন্ডিকেশন কথা অর্থ হচ্ছে বিধিনিষেধ, কাকে দেওয়া যাবে না। কন্ট্রা ইন্ডিকেশন টার্মটা তখন ইউজ করা হয় কি, কাকে আমরা দেবো না, দেওয়া যাবে না কাকে। দেখো, অ্যাড্রিনালিন ক্যান নট গিভেন ইন দা হাইপারথাইরয়েডিজম পেশেন্ট। যাদের থাইরয়েড আছে, হাইপারথাইরয়েড আছে, থাইরক্সিন লেভেল হরমোন বেশি আছে বডির মধ্যে, তাদেরকে আমরা অ্যাড্রিনালিন দেবো না। কেন, এর আগের দিন আমি আলোচনা করলাম যে আপরেগুলেশন অফ দ্য রিসেপ্টরের কথা সবারই মনে আছে। আপরেগুলেশন অফ দ্য রিসেপ্টর, সেখানে একটা কথা বলেছিলাম কি, যে অ্যাড্রিনালিন হচ্ছে মানে থাইরক্সিন হরমোনটা প্রেজেন্সে অ্যাড্রিনালিনের সেন্সিটিভিটিটা দ্বিগুণ হারে বেড়ে যায়, যার ফলে বিটা ওয়ান রিসেপ্টরের ওপর বসে হার্ট রেটটাকে দ্বিগুণ হারে বাড়িয়ে দেয়। নর্মাল যে হারে কাজ করে, ইন প্রেজেন্স অফ দ্য থাইরক্সিন হরমোন অ্যাড্রিনালিনের অ্যাক্টিভিটি কিন্তু বেড়ে যায়, যার ফলে হার্টের রেটটাও কিন্তু দ্বিগুণ বেড়ে যায়, যার ফলে প্যালপিটেশন হয়। ওই জন্য যে থাইরয়েড পেশেন্টে দেখবি, থাইরয়েড হওয়ার সাথে দেখবি হার্টবিট প্যালপিটেশন একটু বাড়া থাকে দেখবি। বোঝা গেল? ওই জন্য থাইরয়েড পেশেন্টের ক্ষেত্রে কখনো অ্যাড্রিনাল ভুল করে দিও না, কারণ তার অলরেডি এমনি ন্যাচারাল বডিতে যে অ্যাড্রিনাল পাওয়া যায় তার দ্বারা অলরেডি থাইরক্সিন হরমোনের দ্বারা অলরেডি প্যালপিটেশন হাই থাকে। তুমি যদি আবার বাইরে থেকে অ্যাড্রিনাল ইনজেকশন করো, তাহলে সেটা গিয়ে আরো প্যালপিটেশন বাড়াবে, হার্ট রেট বাড়াবে, ট্যাকিকার্ডিক কন্ডিশন দেখা যাবে। এটা কিন্তু উচিত না। ক্যান নট বি গিভেন দ্য অ্যাঞ্জাইনা হাইপারটেনশন পেশেন্ট। তাহলে হাইপারটেনশনের পেশেন্টকে দেওয়া যাবে? অ্যাড্রিনাল আলফা রিসেপ্টর উপর বসে কাজ করে, ব্লাড ভেসেলগুলোকে কনস্ট্রিকশন করবে, করে প্রেসার আরো বাড়িয়ে দেবে। তাহলে কি করে হাইপারটেনশনের পেশেন্টকে আমরা দেবো? অ্যাঞ্জাইনা পেক্টোরিস মানে কি? অ্যাঞ্জাইনাটা পার্টিকুলার কোনো রোগ না, এটা হচ্ছে একটা পেন, বুকের মধ্যে পেন। এটাকে বলা হয় হার্ট কাঁদছে। হার্ট কাঁদছে বিভিন্ন কারণে হতে পারে। আমাদের যে হার্টের আর্টারিগুলো আছে, সে হার্টের আর্টারিগুলো ব্লকেজ হয়ে যাওয়ার কারণে ব্লাড ঠিকঠাক মতো যেতে পারছে না হার্টে, অক্সিজেন ঠিক মতো সাপ্লাই হচ্ছে না, মাসেলগুলো কি হচ্ছে, স্প্যাজম হচ্ছে, মাসেলগুলোর মধ্যে নেক্রোসিস হয়ে যায়, পচন হয়ে যায়, যার ফলে হার্টে কিন্তু পেন শুরু হয়। চিনচিন হার্ট, এটা আবার হার্ট অ্যাটাকের সিমটম পেন। এতটা পরিমাণে হাতটা ব্যথা হয় যে তুই থাকতে পারবি না, ভিতর থেকে একটা চিনচিন করে একটা ব্যথা শুরু হবে, এবং সেই ব্যথাটা আস্তে আস্তে চারদিকে ছড়াতে শুরু করবে। জেনারেলি বাঁ দিকে হয়। এই পেনটাকে বলা হয় অ্যাঞ্জাইনাল পেন। অ্যাঞ্জাইনাল পেন, অ্যাঞ্জাইনা পেক্টোরিস। পেক্টোরাস মাসেলের মধ্যে হচ্ছে বলে এটার নাম হচ্ছে অ্যাঞ্জাইনা পেক্টোরিস। বোঝা গেল? এবার এই যে পেনটা, এটা কি বলা হয় ক্রাইং অফ দ্য হার্ট,
মানে পেনটা এতটা তীব্র হয় না, এটা হার্টের কান্নার সাথে কম্পেয়ার করে এটাকে বলা হয়েছে ক্রাইং অফ দ্য হার্ট, হার্ট কাঁদছে, অ্যাঞ্জেলার পেনটা এতটাই তীব্র হয়। হ্যালোথেন গ্রুপ অফ জেনারেল অ্যানাস্থেটিক্স। হ্যালোথেন হচ্ছে একটা কেমিক্যাল গ্রুপ, তোদের যখন জেনারেল অ্যানাস্থেটিক বলে একটা চ্যাপ্টার পড়াবো তখন তোরা দেখতে পাবি। সেই হ্যালোথেন একটা কেমিক্যাল গ্রুপ, সেই হ্যালোথেন গ্রুপ অফ যে জেনারেল অ্যানাস্থেটিক গ্রুপের ড্রাগগুলো আছে তাদের সাথে দিলে এই অ্যানাস্থেটিকের এফেক্টটা কমে। এবার ঘটনা হচ্ছে কি, জেনারেল অ্যানাস্থেটিক ব্যাপারটা কি দাদা? জেনারেল অ্যানাস্থেটিক হচ্ছে ধরো মানে যারা টোটাল বডি, আমাদের পুরো বডিকে আনকনসিয়াস করে দেয়। লোকাল অ্যানাস্থেটিক পার্টিকুলার কোনো একটা জায়গাতে নার্ভ ইম্পালস বন্ধ করছিল, এটা কিন্তু পুরো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে ডিপ্রেস করে দেবে এবং গোটা বডির মধ্যে যে আমাদের যে সেন্সেশন, আমাদের যে ইম্পালস যাচ্ছে নার্ভের, পুরো টোটাল স্টপ করে দেবে জেনারেল অ্যানাস্থেটিক। অর্থাৎ যখন মেজর সার্জারি হয়, যখন হার্ট সার্জারি হলো, ব্রেন সার্জারি হলো, এই সার্জারির সময় জেনারেলি জেনারেল অ্যানাস্থেটিক অনেক সময় করা হয়, মেজর সার্জারিগুলো করার সময়। এই জেনারেল অ্যানাস্থেটিক ড্রাগের সাথে অ্যাড্রিনালিন যদি দিয়ে দাও তাহলে এর এফেক্টিভিটিটা কমে যাবে। এগুলো হচ্ছে আমাদের কন্ট্রাইন্ডিকেশন, যে এই গ্রুপের ড্রাগটা কোন কোন ক্ষেত্রে দেওয়া যাবে না, এই গ্রুপের ড্রাগটা কোন কোন ক্ষেত্রে ইউজ করা হয় পড়লাম, তার ডোজ পড়লাম, তার ফার্মাকোলজিক্যাল অ্যাকশন পড়লাম, এই গ্রুপের ক্লাসিফিকেশন পড়লাম। আজকে হচ্ছে আমাদের এইটুকু পড়া থাকলো। নেক্সট দিন থেকে যে আদার ড্রাগ অর্থাৎ নরঅ্যাড্রিনালিন বলো, ডোপামিন বলো, আর যে এই সমস্ত গ্রুপের যে ড্রাগ আমরা ক্লাসিফিকেশনে দেখলাম সেখান থেকে ইম্পর্টেন্ট ড্রাগগুলোকে বেছে বেছে পড়বো। বোঝা গেল? বুঝতে পেরেছি সবাই? মোটামুটি করে বোঝা গেছে তো?